টেনেমেসে কারো কাছে ৫ কোটি টাকা কারো গায়ে লাগে নাই। যেটা গায়ে লাগছে বা যেটা ভয় পাইছে যে ও ড্যাম, তার মানে কি গভর্নমেন্ট আমাদেরকে ব্ল্যাকলিস্ট করলো। 10 মিনিট স্কুল অফলাইনে কেন গেল? ইংলিশ সেন্টার থেকে কিরকম বিজনেস হয়, কত টাকা লাভ হয়, কত টাকা লস হয়, ইংলিশ সেন্টার বানাইতে কত টাকা লাগে? সো আমি বাংলাদেশে থাকতে চাই আজীবনই। আমার কাছে খালি মনে হয় যে বিদেশ যাওয়াটা যদি ইজি করা যেত। ইউরোপে গেছিলাম, শেনজেন ভিসা রিজেক্টেড হয়েছে, বছর পর বছর সবকিছু আছে, সব ডকুমেন্টস ফাইল করা হয়েছে। রিজন আসছে যে সোশ্যালি অ্যান্ড ইকোনমিক্যালি নট স্ট্যাবলিশড। 10 মিনিট স্কুলের মার্কেটিং আসলে কিভাবে হয়, কিভাবে ঠিক হয় যে এই বিষয়ের উপরে এখন আমাদের একটা কোর্স আসবে, এবং এটা ঠিক হওয়ার পরে কোর্সটা কিভাবে হয় এন্ড দেন মার্কেটিং স্ট্র্যাটেজিটা কিভাবে হয়? মানুষের উইলিংনেস টু পে ফর আ থিং যেটা ওর ডিরেক্ট নিড না, এটা একটা ওয়ান্ট, সেক্ষেত্রে অনেক কম। এবং এই জিনিসটাও ঢাকার মধ্যে। আমি চাই বাচ্চা কোডিং শিখুক স্কুলে, আমি চাই বাচ্চা দাবা খেলা শিখুক, আমি চাই বাচ্চা আর্টের কোনো একটা কিছু শিখুক, ধরো জেনারেটিভ এআই শিখুক, এই টাইপ জিনিসপত্র শিখুক, আমি চাই। এই স্বপ্ন আমার বাচ্চা গেলে ছিল, বুঝছি। আমি যখন টেরাস শুরু করছিলাম 14 সালে, আমি অলওয়েজ স্বপ্ন দেখতাম যে এরকম খুব বড়লোক কেউ একজন আসবে যে এক্স্যাক্টলি আমার স্বপ্নটাতে বিশ্বাস করবে এবং টাকা দিয়ে দেবে। তো আমার কাছে মনে হয় যে অনেক সময় ভিডিওতে আমরা যেসব কথাবার্তা বলি ওগুলো মানুষকে আসলে স্বপ্ন দেখায় ফেলে। অনেক সময় ওইটার আমরা অডসটা বলি না, ইজ 1 in a million। এইটা একটা ঝামেলা। আমাদের কি কোনো এক সময় এরকম আসবে যখন আমরা এইচএসসির পরে আর ব্যাচেলার্স করতে যাবো না? আমার কাছে মনে হয়েছে যে ডিগ্রি ডিভ্যালুয়েশনটা আগে হওয়া লাগবে, তারপরে আস্তে আস্তে এই জিনিসটা শুরু হবে। ডিগ্রি ডিভ্যালুয়েশন কি হচ্ছে আদৌ? আমরা তো প্রফিট করতেছি না, আমার তো ও লস। রাইট, হ্যাঁ, তোমরা তো So গরিব। আমরা অনেক গরিব, আমরা প্রতি বছর লস করি। আমি অন্টারপ্রেনার বাট আই আর্ন লাইক আ স্যালারিড এমপ্লয়ি। কি করতেছো টাকা দিয়ে? আমার ইনস্ট্রাক্টর যত পপুলার হয় তত সেই ইনস্ট্রাক্টরের এন্টারপ্রেনারিয়াল নেচার বাড়ে এবং সেই ইনস্ট্রাক্টর সুইচ করে চলে যায়। Of course, always, because that's how every human being thinks. কন্টেন্ট তুমি কোথায় দেখতেছো যাচ্ছে, স্পেশালি লং ফর্ম কন্টেন্ট কোথায় মনে হচ্ছে তোমার যে যাবে? অ্যাজ আ অ্যাসপায়ারিং এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েটর, হোয়াট শুড সামওয়ান ফোকাস অন? পাসপোর্ট ইন্ডেক্স যেভাবে হয় সেটা হলো এক র্যাঙ্কে অনেকগুলো পাসপোর্ট থাকে। সো ধরো 1 নম্বরেই দেখবা সিঙ্গাপুর, জাপান, হাবিজাবি, 2-এ আবার 4 জন, 3-এ 4 জন। সো ফার্স্ট 4-এ টোটাল হয়তো 15টা পাসপোর্ট বা 10টা পাসপোর্ট, আচ্ছা। আপনারা চেক করে দেখতে পারেন যারা। সো ওইভাবে আয়ারল্যান্ড 4th বা 5th এরকম। বেসিক্যালি সহজ করে ভাবার উপায় হলো, যদি তোমার একটা আইরিশ পাসপোর্ট থাকে, তুমি মোটামুটিভাবে পৃথিবীর যেসব দেশের কথা তুমি ভাবো সব দেশে তুমি যখন ইচ্ছা যেতে পারো, যে থাকতে পারো, বিজনেস শুরু করতে পারো, অথবা জাস্ট থাকতেই পারো, ইনক্লুডিং পৃথিবীর বেশিরভাগ দেশ। সো 2-1টা বাদ দিয়ে যেগুলো হয়তো তুমি এমনিও যাইতে চাও না, সো ওই 2-3টা বাদ দিলে মোটামুটি সবকিছু অ্যাক্সেসেবল হয়ে যায়। That's a huge advantage. ইট ইজ। তুমি কখনো সেকেন্ড পাসপোর্ট চাও? হ্যাঁ, অ্যাকশনস আছে? এখনো নাই, বাট আমার কাছে একটা জিনিস মনে হয়, যখন আমি দেশের বাইরে যেতে চাই তখন যখন পাসপোর্টের কারণে বিভিন্ন হ্যাসেল নিতে হয় অ্যান্ড পাসপোর্টের জন্য মানুষ জাজ করে, এই একটা পার্ট একটু আমার প্যারা লাগে। সো আমি বাংলাদেশে থাকতে চাই আজীবনই। আমার কাছে খালি মনে হয় যে বিদেশ যাওয়াটা যদি ইজি করা যেত। যেমন আমার লাস্ট যেই বাইরের ট্যুর ছিল, ইউরোপে গেছিলাম, শেনজেন ভিসা রিজেক্টেড হয়েছে অ্যান্ড আমার এবং আমার ওয়াইফের দুজনেরই আমাদের তো স্যালারিড অ্যাকাউন্টে সব কিছু দেখানো হয়েছে যে ভাই বছর পর বছর সব কিছু আছে, সব ডকুমেন্টস ফাইল করা হয়েছে। রিজন আসছে যে সোশ্যালি অ্যান্ড ইকোনমিক্যালি নট স্ট্যাবলিশড। সো এখন আমি ওদের কেমনে বুঝাই? সোশ্যালি বাদ দিলাম, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া তো দেখাবো না, দ্যাটস এ ডিফারেন্ট কেস, বাট ফাইন্যান্সিয়ালি তো আমি দেখালাম সব কিছু, বাট দে ক্যান এনি ডে বলতে পারে যে ঢুকতে দেবো না। এইটা একটা প্রেশার। আমার যেমন এটা মাল্টিপল টাইমস হয়েছে। যেমন আমার লাস্ট ইয়ারে হার্ভার্ডে একটা সেশন ছিল, সিইও সামিট ছিল, ওখানে যাওয়ার কথা, বাট ভিসা করতে পারি নাই, এই জন্য হয় নাই। আমার এখন যখন ইউএসএ ছিল, তো ইউএসএটা এখনও হয় নাই। আমার যেমন সামনে ফেব্রুয়ারিতে একটা আছে, আমাদের যে ইনভেস্টার সার্জারিতে ইউএস ইমার্শন হয় প্রতি বছর একটা। সো এই বছর ওপেন এআইতে নিয়ে যাচ্ছে, নোশনে নিয়ে যাচ্ছে। সো ইটস লাইক এ গ্রেট থিং, গেট টুগেদার, বিভিন্ন জায়গায় যাবো। আমার বিগেস্ট টেনশন কি, ভিসা হবে কিনা। সো এইটা একটা প্যারা, রাইট? মানে এভরিথিং ইজ সর্টেড, বাট কান্ট্রির অ্যাক্সেস দিবে কিনা, এইটা একটা প্রবলেম। ঠিক একমাত্র নাকি বাংলাদেশের? বিকজ আমার যখন সেকেন্ড পাসপোর্টের কথা মনে হয়, আমার সবসময় মনে হয়েছে যে তখন অবশ্য আমি যখন বাংলাদেশ থেকে বিভিন্ন দেশের ভিসা করানোর চেষ্টা করতাম, আমার তখন আরও ইজি ছিল মনে হয় আমার, এবং আমি তখন এমন কোনো আহামরি দেশে যাইতে চাইতাম না। সো আমার ওই ইন্ডিয়া, নেপাল, থাইল্যান্ড এইসব জায়গায় যে ভিসা পাইতে তেমন কোনো সমস্যা হইতো না তখনও। আমার মেইন সমস্যা এই জন্য লাগে না যে বাংলাদেশি পাসপোর্টকে ভিসা দেয় না, বাংলাদেশে থাকাটাই আমার কাছে একটা রিস্ক লাগে। নট জাস্ট এ ভিসা, পাসপোর্টের অ্যাঙ্গেল না, নর্মাল অ্যাঙ্গেল। এই যে আমরা এখন শো করে আমি যখন ফুটপাথ দিয়ে হাঁটবো তখন যে একটা বাস আমার উপর দিয়ে যাবে না, ওইটা আমার কাছে একটা ওয়ে বিগার রিস্ক মনে হয়। আমার আবার ডিফারেন্ট। আমার আবার কেন জানি বিদেশে গেলে আমার 4-5 দিনের পর থেকে আর অতটা জমে না। এখনও আমি অনেকটা হোমসিক হয়ে যাই। তো আমার জন্য আমি দেশে থাকতে চাই,
বাট আমার যে কোনো টাইমে বিদেশে আমি যাইতে পারবো, এটা কেউ প্যারা দিবে না, ভিসার হ্যাসেল নিতে হবে না, এই সুযোগটা চাই। অ্যান্ড তুমি যেটা বললা যে বিজনেস করার যদি অ্যাডভান্টেজ থাকে তাহলে তো আরও জোস। সো ওইটা আমার কাছে মনে হয় যে অনেকটুকু মানে আটকায় ফেলে। আর আমার কাছে মনে হয় বাংলাদেশে যেমন একটু আগে আমরা কথা বলছিলাম না, যে তুমি বলছিলে যে একটা স্কুল যদি এমন করা যেত যেখানে মানুষে বের হবে, অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় এক্সপোজার মানুষকে ইনসেনলি চেঞ্জ করে। অ্যান্ড এক্সপোজারটা যদি মানুষ না পায়, অ্যান্ড দেশের বাইরে এক্সপোজার, আমি এক্সপোজার বলতে সেটা বুঝাচ্ছি, তাহলে না আসলে যত আমরা বলি যে ভিডিও দেখো, এটা করো, এটা করো, এখানে এটা হয়, এখানে ওইটা হয়, লাভ নাই। বিদেশে দেখে তো অনেক সময় ও ওয়াও, এই এত স্মার্টলি কাজটা করা যাবে, আচ্ছা এত জোসভাবে এটা করা যায়, অ্যান্ড ইউ গেট সো মেনি আইডিয়াস, রাইট? আমার কাছে মনে হয়েছে যে এই একটা কারণে বাংলাদেশিরা অনেক জায়গায় না ওদের চোখ খুলেই না, বিকজ দে ওয়ার নট এক্সপোজ টু গ্রেটনেস। আমাদের বারটা যেটাকে আমরা এক্সেলেন্স ভাবি, ওটা আসলে প্রবলি মিডিওকর, রাইট? বাট দোষ না তো, আমাদের এক্সেলেন্সটাই মিডিওকর, বিকজ আমরা এক্সেলেন্সের বারটা দেখি নাই। তো কি তোমার কখনো মনে হয়েছে যে আমি সেন্ট কিটসের $1,00,000 দিয়ে একটা পাসপোর্ট কিনে সেন্ট কিটসের সিটিজেন হয়ে ওই পাসপোর্ট ইউজ করে ঘুরি? এটা আমাকে কয়েকজন আইডিয়া দিছে, so আমি এক্সপ্লোর করছি অ্যাকচুয়ালি। ইনফ্যাক্ট আমি perplexity.com-এ যাই অনেকগুলো রিসার্চও করছি যে কোড .ai পাসপোর্ট করে এটা, হ্যাঁ ওগুলো সবগুলো জায়গায় যায় যে দেখছি যে কী কী আছে, ধরো সব কিছু কালেক্ট করে দিয়েছে। আমি ভালো রিসার্চও করছি। সো আমি শেষ মুহূর্তে দেখছি যে অনেকগুলো কান্ট্রিতে টাকা দেওয়া লাগে, অনেকগুলো জায়গাতে ডোনেশন দেওয়া লাগে, মানে ইনভেস্টমেন্ট আর ডোনেশন। ডোনেশন হলে তো ওই টাকা জীবনে পাচ্ছ না, ইনভেস্টমেন্ট হইলে তাহলে তোমার টাকা ওই দেশে একটু বাড়তেছে। সো কিছু এক্সপোর্ট করছি, এখনো ফাইনালাইজ করি নাই। আমি অনেকে যেটা দেখি হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল বাংলাদেশ থেকে একটু ট্রিকি পুরো ব্যাপারটাই, বিকজ লিগ্যালিটির অ্যারাউন্ডে বাংলাদেশ থেকে আমি বাংলাদেশে অনেক বড় লোক কম্পেয়ার টু মেনি, তোমার থেকে না হয়তো, বাট কম্পেয়ার টু মেনি। বাট আমার বাংলাদেশের নেটওয়ার্থ আয়ারল্যান্ডে ট্রান্সফারেবল না, হ্যাঁ 10,000 ইউরো পার ইয়ার বাদ দিয়ে। ওই প্রবলেমে অনেকে পড়ে যায় যে আসলে অত লিগালি নিতে পারে না। বিশাল প্রবলেম। যেমন রিসেন্টলি আই গেস যারা স্পেশালি তোমার অডিয়েন্সের মেজরিটি কিন্তু এই প্রবলেম ফেস করতেছে ফেসবুক বুস্টিংয়ের ক্ষেত্রে, গুগল বুস্টিংয়ের ক্ষেত্রে, বিকজ HTTP এখন নাই, সাপোর্ট বড় বড় ক্লায়েন্ট দিতে পারতেছে না। $10,000 ক্যাপ থাকে, $10,000 একটা বড় পেজ থাকলে ধূপধাপ 1 মাসে শেষ হয়ে যায়। স্পেশালি অনেকজন ক্লায়েন্ট সার্ভ করতো, তারা পারতেছে না। ইটস খুবই যে এই জিনিসগুলো রেস্ট্রিক্টিং লাগে যে ভাই আমার টাকা, আমি ব্যবসা করব, দেশের জন্য দেশের জিডিপিটাই বাড়বে, বাট আমি করতে পারতেছি না বিকজ অফ দিস রেস্ট্রিকশনস অ্যান্ড ওয়ে আউট নাই। তোমার মনিটারি পলিসির একটা প্রশ্ন যদি আমি করি, তোমার কি মনে হয় এটা তুমি কতটুকু ক্যাপিটালিস্ট বা কতটুকু, প্রশ্নটা আমি বলি, মনে করো তোমার টাকা, হ্যাঁ তুমি কিছু একটা করে টাকা পাইছো, রাইট, টাকার 3.5 লাখের পরে যায় তুমি ওই যে ইনকাম ট্যাক্স ব্র্যাকেটে ঢুকে ইনকাম ট্যাক্স দিছো সরকারকে। ইনকাম ট্যাক্স সরকারকে দেওয়ার পরে যে টাকাটুক আছে, এইটুক তো তোমার টাকা, এইটুকের তো আর সরকারের উপর কোনো হাত নাই। এখন এই টাকাটা মনে করো এখানে 1 লাখ টাকা হয়েছে, এই 1 লাখ টাকা যদি তুমি, না 1 লাখ টাকা না, মনে করো 15 লাখ টাকা হয়েছে, এই 15 লাখ টাকা যদি তুমি $15,000 বানাও, এবং তারপরে যদি তুমি ইন্ডিয়ায় নিয়ে যেয়ে বা আমেরিকায় নিয়ে যেয়ে খরচ করে ফেলতে চাও, সরকারের তোমাকে বাধা দেওয়ার রাইট কতটুক? টেকনিক্যালিটি তো জানি না, বাট আমাকে যদি বলো যে আমি কি চাই, আমি তো চাই যে ওটা খরচ করা, বিকজ আমি বাংলাদেশে লিগাল ওয়েতে টাকা কামাইছি, আমি ট্যাক্স ফাইল করছি, এবং ট্যাক্স ফাইলে আমার ট্যাক্স ব্র্যাকেটে একদম হাইয়েস্ট ইয়েতে থ্রেশহোল্ডে যায় 25% করে ট্যাক্স দিয়ে আমি ক্লিন করছি, পুরোটাই ক্লিন। সো আমার লিগাল মানি ফুললি ট্যাক্স দেওয়া আছে। এখন তো আমি করতেই চাই যে আমি যদি বিদেশে যাই, কেন না? সো আমার প্রবলি বাইরে কিছু একটা কিনতে ইচ্ছা করছে, আমি তো ক্যাপড, আমার ক্রেডিট কার্ডও ক্যাপড, আমি টাকা তো নিয়েও যেতে পারতেছি না, সো আমি তো রেস্ট্রিক্টেড, রাইট? সো আমার কাছে মনে হয় যে এই অপশনটা থাকলে তো ভালোই হইতো, ওয়াই নট? অ্যান্ড কোনো একটা টাইমে যদি মনে করো বাইরের দেশে, আমি দেখছি আমার অনেক বিদেশের ফ্রেন্ড, ওদের না একটা কালচার আছে, এই যে সামার ভ্যাকেশনে বা ডিসেম্বর ওরা 1-2 মাসের জন্য বিদেশে থাকে, এটা খুবই নর্মাল একটা বিষয়। এবং অনেকের ওইখানে জায়গায় একটা গাড়িও আছে, ওখানে যে একটা গাড়ি কিনছে, কোনো বাইরের গাড়ির তো এত ট্যাক্স নাই, খুব সস্তা, কিন্তু আমাদের বাংলাদেশ থেকেও যারা গাড়ি কিনে সবার আগে যায়, গাড়ি কিনছে নিজেও 2 মাস ইউজ করে, বাকিটা রেন্টে ফালায় দেয়। এখন আমি তো এই কাজটা করতে পারছি না, বিকজ আমি তো অ্যাটলিস্ট গাড়ির দাম $10,000 থেকে তো বেশি, আই কান্ট ডু দ্যাট, রাইট? তো মাঝে মধ্যে ওইখানে যায় দেখে মনে হচ্ছে না ওদের লাইফস্টাইলটা অনেক লিবারেটিং, এবং যেটা বললাম এটা ওদের এক্সপোজার গেইন করার ক্ষেত্রে অনেক হেল্প করে। আমার কাছে এই রেস্ট্রিকশনটা অনেক প্যারা লাগে, এবং যেখান থেকে জমা না, আই উইশ আই হ্যাড লাইক অ্যান আইরিশ পাসপোর্ট, যেখানে এসে যাচ্ছি চিল 2 মাস, আমি যেমন কখনো চিন্তা করি না, আমার মাথাও যেমন আসে, আমি বলার সময় মনে হলো, বাট আমি না লাইফে কখনো চিন্তা করি নাই যে অন্য একটা দেশে যে 2 মাস থাকবো, বিকজ ইন মাই মাইন্ড ইটস নট পসিবল, বিকজ 2 মাস থাকতে তো $10,000 বেশি লাগবে, আমি থাকবো কেমনে? সো ইটস নট পসিবল। হ্যাঁ, এই জিনিসটা আমাকে অনেক কষ্ট দেয় যে
একজনের নিজের টাকা, সে যদি ট্যাক্স টুক্স দেওয়ার পরে যেটুক বাকি থাকে সেটুক, তারপর আমার মনে হয় যে মেবি আমি অনেক বেশি জোর ওখান দেখে হয়ে যাচ্ছি রাইট উইং। হ্যাঁ, বাট আই আন্ডারস্ট্যান্ড গভর্নমেন্ট কেন করে। এখন যেটা হয়েছে যে অনেক কিছু দেখার পরে বুঝছি যে কেন হয়েছে, বিকজ বাংলাদেশে যেই পরিমাণ টাকা পাঠানো হয়েছে দেশের বাইরে, এভাবে তো নেয় নাই তোমার তাদের ওয়েতে উলফ অফ ওয়াল স্ট্রিটে যখন গায়ে বাইধা টাকা নিত, ওভাবে তো নেয় নাই। সবাই যে এলসি খুলছে, তারপর ট্র্যাডিশনাল ওয়েতে নিছে, এমন না যে ক্রিপ্টো দিয়ে নিছে। বাট ওই যে মানুষজন যেটা হয়েছে আমি দেখছি যে ছোটোখাটো পলিসিতে লিওয়ে দিতে ভয় পায়, বিকজ ও জানে না যে এই পলিসি লিওয়েতে কি কি খারাপ কাজ হয়ে যাবে, যেটার কারণে দেখবা বাংলাদেশ ইভেন ছোট এক্সাম্পল লাইক স্কুলগুলোতে কম্পিউটার ঢোকার সময় ফার্স্ট ব্যারিয়ার কী ছিল, কম্পিউটার কী করবে। ইন্টারনেট ঢোকার পর ফার্স্ট ব্যারিয়ার কী ছিল, ইন্টারনেটে কী করবে। সো এভরি টাইম সাম নিউ থিংস কাম ইন, আমরা কিন্তু অনেক রেস্ট্রিকটিভ। অ্যান্ড ইফ ইউ সি বাইরের দেশের থেকে আমাদের রেস্ট্রিকশনটা প্রায় 5 থেকে 10 বছরের। এখন যেমন এখন এই এরাটা ইজ এআই এর, রাইট, যে হ্যাঁ এডুকেশন এআই কতটুকু ইউজ করবে করতেই হবে। লাইক কম্পিউটার যেমন ঢুকে গেছে, মোবাইল ঢুকে গেছে, ইন্টারনেট ঢুকে গেছে, এআই ঢুকে যাবে। বাট শুরুর পার্টটাতে না আমরা ওই 0 to 1 স্পেসে খুবই একটু রেস্ট্রিকটিভ, একটু না ভালো রেস্ট্রিকটিভ। এটা প্যারা, আর এটা আর্লি অ্যাডাপ্টারদের জন্য অনেক প্যারা। যারা আর্লি অ্যাডাপ্টার ওদের জন্য এই জিনিসটা একটু ফ্রাস্ট্রেটিং যে কেন না, রাইট, বাট দ্যাটস হাউ ইট ইজ। বাংলাদেশে অনেক দিন রেডিট বন্ধ ছিল অ্যাজ আ পর্নোগ্রাফি ওয়েবসাইট হিসেবে। হ্যাঁ, ওই লিস্টেড ছিল। বাট যারা রেডিটার আর্লি অ্যাডাপ্টার, বাংলাদেশে কিন্তু প্রচুর ফ্যান আছে রেডিটের, পাগলা ফ্যান। মানে আমার এক ফ্রেন্ডও আছে যে ও অন্য কোথাও যায় না, ও জাস্ট রেডিট যায়। বাংলাদেশে কিছু মানুষ যেমন টুইটার অনেক ইউজ করে, রেডিটও অনেক ইউজ করে। সো ওদের জন্য জাস্ট ইম্যাজিন হাউ ডিফিকাল্ট, ওর লাইফ 24/7 ভিপিএনে চলতে হচ্ছে। ওকে, একটু আগে যে আলাপ করতেছিলাম পডকাস্ট শুরুর আগে, যে স্কুল এরকম যদি হতো যে একটা বিল্ডিং, যে বিল্ডিংটাকে আমি একটা স্কুল হিসেবে বানিয়েছি, একটা ফিজিক্যাল বিল্ডিং যেখানে মানুষ ঢুকতেছে সকালবেলা বাচ্চা কাচ্চা, এবং আমি পুরা এনভায়রনমেন্ট কন্ট্রোল করতে পারতেছি, কী শিখাচ্ছে থেকে কী করতেছে, পাশের বাচ্চার সাথে কী করতেছে, পুরো এনভায়রনমেন্ট আমি কন্ট্রোল করতে পারছি, আবার বিকালবেলা আমি চলে যাচ্ছে বাচ্চা, তাহলে আমি একটু হোপফুল হতাম। বাট ওটা যেহেতু করা সম্ভব না, সো সেকেন্ড বেস্ট অপশন আমার মনে হয়েছে যে তাহলে কি শুড আই ডু সামথিং অনলাইনে, যেগুলো আর কি আমরা অনেক করছি, তুমি আমার থেকে আর অনেক বেশি করছো, যে অনলাইনে কিছু শেখানো। আমি কখনো বাচ্চাদের কিছু শিখাইনি, তোমরা অনেক শিখাইছো। সো তখন আমি অনলাইনের দুনিয়ায় যাব নাকি। তখন আবার আমার মনে হয়েছে যে আমি যা করতে চাচ্ছি সেটা অনলাইনে করাটা ইকোনমিক্যালি আমি কোনোভাবে মিলাইতে পারিনি। তো আমি পুরো প্রবলেমটা তোমাকেও বলি, ওনাদেরও বলি যারা শুনতেছে, এবং তারপর তুমি দেখো তুমি কোনো সলিউশন দিতে পারো নাকি। আমি চাই একটা বাচ্চা এমন এমন জিনিস শিখবে যেই জিনিসগুলো তার অনেক কাজে আসবে। ফর এক্সাম্পল, আমি চাই বাচ্চা কোডিং শিখুক স্কুলে, আমি চাই বাচ্চা দাবা খেলা শিখুক, আমি চাই বাচ্চা আর্টের কোনো একটা কিছু শিখুক, ধরো বা জেনারেটিভ এআই শিখুক, এই টাইপ জিনিসপত্র শিখুক আমি চাই। এখন সব কিছু তো আমি শিখাইতে পারবো না, কারণ সব কিছু আমি পারি না। সো ধরো আমি চেস শেখানোর জন্য একটা গ্র্যান্ড মাস্টার হায়ার করলাম যে চেস শেখাবে। এখন আমি যদি 2000 বাচ্চার 1000 বাচ্চা যদি হয়, আমি বাচ্চাদেরকে রেকর্ডেড ক্লাস দিতে সাহস পাচ্ছি না, বিকজ আমার মনে হয় না যে 5, 10, 15 বছরের একটা বাচ্চা রেকর্ডেড ক্লাস দেখে অনেক কিছু শিখতে পারবে, বা আনলেস আনটিল এটা শার্ক ডুডুডুর মতো, হ্যাঁ যেটা ইউটিউবে দেখে ওই লেভেলের অ্যাডিকটিভ কিছু যদি। এখন সো ওটা আমি রেকর্ডেড ক্লাস দিতে পারতেছি না, আমাকে লাইভ দিতে হচ্ছে। এখন এরকম 1000 বাচ্চাকে শেখানোর মতো, 1000 বাচ্চাকে তো আমি একসাথে শিখাবো না। 1000 বাচ্চাকে একসাথে শেখানো আর একটা লাইভ ভিডিও দেখা দাও, একটা রেকর্ডেড ভিডিও দেখা দাও, একই কথা। কারণ 1000 বাচ্চার সাথে তো একজন ইনস্ট্রাক্টর কমিউনিকেট করতে পারতেছে না। সো হাইয়েস্ট 40 জন থাকবে এক ক্লাসে, তাও আমার মনে হয় অনেক। 10 জন থাকলে হয়তো ভালো হতো। সো 10 জন যদি থাকে তাহলে 1000 বাচ্চার জন্য আমার 100 চেস ক্লাস লাগতেছে। এখন একজন গ্র্যান্ড মাস্টার তো 100 চেস ক্লাস সপ্তাহে নিতে পারবে না, কোনোভাবেই সম্ভব না। সো একজন গ্র্যান্ড মাস্টার ধরো বছরে 100 নিতে পারে নাকি, গ্র্যান্ড মাস্টারের তো আরও কাজ আছে, সে তো গ্র্যান্ড মাস্টার হয়েছে ক্লাস নেওয়ার জন্য না। সো কোনোভাবেই জিনিসটা মিলতেছে না, যেখানে আমি একটা বাচ্চার জন্য ভালো একটা কিছু ডিজাইন করতে চাচ্ছি এবং আমি জিনিসটা খাতা কলমে মিলাইতে পারতেছি। তো কোনোভাবেই জিনিস হচ্ছে না, এবং ঘুরে ফিরে আমি ওই স্কুল একটা বিল্ডিং হবে ওইটাই ফেরত আসতেছি। এটা তো একটা বিশাল একটা রেস্ট্রিকশন, তো ইকোনমিক রেস্ট্রিকশন, রাইট? বিকজ বাংলাদেশে মানুষের উইলিংনেস টু পে ফর আ থিং যেটা ওর ডিরেক্ট নিড না, এটা একটা ওয়ান্ট, সেক্ষেত্রে অনেক কম। এবং এই জিনিসটাও ঢাকার মধ্যে আমরা জিনিসটা আরও দেখতেছি যখন আমরা অফলাইন সেন্টারগুলো খুঁজতেছি। ঢাকার মধ্যে একটা অফলাইন সেন্টারে আমাদের যে প্রাইস পয়েন্ট থাকে ঢাকার বাইরেও কিন্তু এটা না। তো তুমি তো সারা বাংলাদেশের প্রেক্ষাপটে বলতেছো, রাইট, নট জাস্ট ঢাকা। সো ইটস অনেক ডিফিকাল্ট হয়ে যায়। যেমন বাইরের দেশে সিঙ্গাপুরে যেরকম অনেক বড় বড় এডটেক কোম্পানি আছে, ওরা কি করে, বিশাল বড় সেন্টার এবং পুরো সেন্টার জুড়ে খালি টিচারই আছে।
ওরা অনলাইনেই ক্লাস নেয়, বাট 1-on-1 ক্লাস নেয়, বিকজ দ্য উইলিংনেস টু পে ইজ হায়ার। পার ক্লাসে টিচার পায় হলো 1500 টাকা, না 1500 টাকা না, 1500 টাকা লোয়েস্ট, স্টার্টস ফ্রম 1500 টাকা। 1500 টাকার থেকে 5000, 10,000, 15,000 পর্যন্ত, ডিপেন্ডিং অন দ্য ক্লাসেস, একজনকেই পড়ায়, এবং পিপল আর উইলিং টু পে 1500 টাকা। বাংলাদেশে যদি আমাদের ইউনিট ইকোনমিক্স বলি, আমরা যখন লাইভ ক্লাসগুলো নেই, এক একটা ক্লাসে একটা বাচ্চাকে পে করতে হয় 40 থেকে 50 টাকা। সেটাও কিন্তু অনেক এক্সপেন্সিভ রেঞ্জে হয়ে যায়। সবাই কতজন থাকে? একটা লাইভ ক্লাস 1000-এর থাকে, মানে একটা ক্লাসের একটাই লাইভ ক্লাস হয় আর কি, মানে ক্লাস 6 বা 7, 8, 9, 10 এরকম একটাই সেশন হচ্ছে। সো ওই যেই অ্যামাউন্টটা পে করে, লেটসে বছরে 12,000 টাকা বা 15,000 টাকা, ডিভাইডেড বাই জাস্ট লাইভ ক্লাস, আমি ধরে নিচ্ছি আমার অন্য বাকি সব সার্ভিসেস আর কমপ্লিটলি ফ্রি, মানে একদম ম্যাথের খাতিরে, তাহলে পার ক্লাস পরে 40 থেকে 50 টাকা। সো ইমাজিন 40 থেকে 50 টাকা, তার মানে উইলিংনেস টু পে, কম্পেয়ার টু যদি 1-on-1-এ যেতে চাও 1500 টাকা। সো হয় না, মিলানো যায় না। যদি 10 জনের একজনও পে করতে যায়, 10 জন মিলে একটা, তাও কিন্তু 150 টাকা, মানে 1500 টাকা 10 জন দিয়ে যদি ভাগ করো তোমার ক্যালকুলেশন অনুযায়ী, ওইটাও কিন্তু কারেন্ট মার্কেট প্রাইসের থেকে, বা আমাদেরটাকে মার্কেট প্রাইস ধরলে তার 3 গুণ ডিফিকাল্ট। এই সেম প্রবলেম কিন্তু বড়দের একাডেমিয়াতেও আছে। তুমি দেখো যে আমি যেরকম একটা মহান বিবিএ ডিগ্রি নিছি, এবং আমার দুজনই মহান বিবিএ এই মহান ডিগ্রি হোল্ডার না, এই মহান বিবিএ ডিগ্রি হোল্ডারদের যারা শিখাইছে, তারা কর্পোরেট জবে ভালো করে, এটা গত পরশুদিন ববি হাজ্জাজ বলে গেছে, উনি টিচার, আমার টিচার ছিল। সো উনি বলে গেছে যে মেইন সমস্যা যেটা, সেটা হলো গিয়ে অনেক ভালো যারা, তারা টিচার হইতে চায় না, কারণ তারা কর্পোরেটে 10 লাখ 12 লাখ পাচ্ছে। সো এর পরের যারা মাঝামাঝি, এরা আবার সবাই ভাবতে পারে শুরুতে 10 লাখ 12 লাখ পাচ্ছে, কিন্তু পায় ইভেনচুয়ালি যারা অনেক ভালো, তারা অনেক ভালো ইভেনচুয়ালি, যে একদম ক্যারিয়ারের লাস্ট স্টেজে, এটাও বলে দেওয়া উচিত। আর আবার লোকজন ভুল স্বপ্ন দেখা শুরু করবে, কারণ যে চাকরিতে শুরুই হবে 10 লাখ টাকা দিয়ে, এটা ঝামেলা। যারা অন্য অনেক কিছু পারতেছে না, তারা হয়তো যায় বিবিএ, তারা টিচার হচ্ছে, টিচারদের মধ্যে যারা কিছু পারতেছে না, তারা বিবিএ টিচার হচ্ছে, এবং সেই বিবিএ টিচাররা তখন ঠিক আছে। এই সেম প্রবলেম, যেভাবে আমি 101 চেস ইনস্ট্রাক্টর দিতে পারবো না, এবং আমি জানি না এই কারণেই নাকি তোমার অনেক টিচার, 10 মিনিট স্কুলের অনেক টিচার কিন্তু স্টুডেন্ট ছিল, এখনো আছে। So, মানে তারা themselves are students, তাই না? সো তোমার পক্ষেও তো সম্ভব না যে একটা ম্যাথ পিএইচডি কে প্রত্যেক স্টুডেন্ট, সম্ভব না, ইকোনমিক্স মিলে না। তো তাইলে ভালো জিনিস শিখাবো কিভাবে আমরা? উই অ্যাজ এ কান্ট্রি, আমরা এখনও যেটা বললাম, নিড থেকে ওয়ান্টেড লেভেলে যাইনি। যেমন খুবই ইন্টারেস্টিংলি, আমি আমার ওয়াইফের সাথে 2 দিন আগে এটা ডিসকাস করতেছিলাম। জাপানে একদম বাচ্চাকাল থেকে ওদের হেলথ নিয়ে অনেক কনসিয়াস থাকে। সো আমরা বেসিক্যালি ডিসকাশনটা শুরু হয়েছিল, আমরা এখন হেলথ নিয়ে অনেক কনসিয়াস। সো আমার একটা রানিং ট্রেনার আছে, ওর একটা ইয়োগা ট্রেনার আছে, জিম করি, এখানে জিমের ট্রেনারদের কাছ থেকে আমরা রেগুলার, মানে জিমের ট্রেনারের কাছে আমরা কোয়েশ্চেন করতে থাকি, এটা কেন, এটা কেন, এটা কেন, নাহলে তো সবাই বলে মামা মারেন। খুব ভালো লাগতেছে। সো দেন উই স যে আমাদের বাচ্চাকাল থেকে না কখনো আমাদেরকে বলা হয় না যে ফিজিক্যাল ফিটনেস ইজ আ থিং। আমরা খেলে গেছি, বাচ্চাকে বলছে তাড়াতাড়ি বাসায় আয়, নেভার হ্যাপেন। জাপানে বাচ্চাদের থেকে একদম 2-3 বছর বাচ্চা থেকে শুরু করে ওদের ফিটনেস লেভেল দেখা হয়। অ্যান্ড আই থিঙ্ক ইউ হ্যাভ সিন দ্য ভিডিওস, যে যে টেবিল টেনিস খেলবে বাচ্চাকাল থেকে টেবিল টেনিস প্র্যাকটিস করতেছে, যে তাইকোয়ান্ডো করতেছে সারাদিন। ইটস ভেরি ইন্টারেস্টিং, এটা বাংলাদেশে কোথাও নাই। সো আমার চিন্তা হলে এরকম যদি একটা সেন্টার থাকতো, স্বপ্ন দেখছি আর কি, যে এরকম বড় একটা জায়গা, এরকম রুমে এরকম বড় বড় ক্লাসরুম থাকে, যেতে তাইকোয়ান্ডো, চেস, এটা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি থাকবে, অ্যান্ড তুমি যেটা চুজ করবা তুমি ওটা ক্লাস করবা রেগুলারলি, এটা এতে। অ্যান্ড দেন আমরাও ইন্ডো ইকোনমিক্স মেলানোর চেষ্টা করছি, খুব একটা চেষ্টা করে চ্যাটজিপিটিকে বলছি এরকম হলে মিলাই দেওয়া আর কি। তারপরে দেখি যে বাংলাদেশের ইয়েতে হয় না, আনলেস সামডে মনে করো যে বিশাল একটা কংগ্লোমারেটের মালিক, তারও এই এক্স্যাক্ট স্বপ্নটা সে দেখছে, তাকে যে আমি পিচটা করছি, তার একটা বিশাল জমি আছে, মামা নাও তুমি চালাও, এইটা দরকার। এই স্বপ্ন আমার বাচ্চাকালে ছিল, বুঝছি। আমি যখন টেলিভিশন শুরু করছিলাম 14 সালে, আমি অলওয়েজ স্বপ্ন দেখতাম যে এরকম খুব বড়লোক কেউ একজন আসবে, যে এক্স্যাক্টলি আমার স্বপ্নটাতে বিশ্বাস করবে এবং টাকা দিয়ে দেবে। এই স্বপ্নটা আসছিল খান একাডেমি থেকে, ওই যে গল্পটা বলছিল না, যে বিল গেটস ওকে টাকা দিছিল। সো দ্যাটস হাউ। তো আমার কাছে মনে হয় যে অনেক সময় ভিডিওতে আমরা যেসব কথাবার্তা বলি, ওগুলো মানুষকে আসলে স্বপ্ন দেখায় ফেলে। অনেক সময় ওইটার আমরা অডসটা বলি না, ইজ 1 in a million। এইটা একটা ঝামেলা। ট্রু। এখন বাচ্চা কাচ্চাদের নতুন শিক্ষা কারিকুলামে যা শেখানো হয়, বা টু সাম এক্সটেন্ট পুরানো শিক্ষা কারিকুলামেও যা শেখানো হইতো, সেটা নিয়ে তুমি কতটুকু হ্যাপি? যদি অনেক হ্যাপি না হও, তাহলে তুমি ওটা বাচ্চাদেরকে আরও শিখতে হেল্প করে, ডু ইউ থিঙ্ক ইউ আর পার্ট অফ দ্য প্রবলেম? ওয়েল, আমি তোমার একটা প্রেক্ষাপট বলি। লেটস সে 2020 সাল, কোভিড। একটা স্টুডেন্ট ক্লাস 4-এ পড়ে, পুরো বছর গেছে, স্কুল করা নেই, পরীক্ষা দেয় নেই, কিছু পড়ে নেই, ক্লাস 4 চলে গেছে। 21 সালে কিন্তু স্কুল টুল খুলে নেই, গন। ক্লাস 5-এ পড়তেছে,
22 সালে এসে স্কুলে ঢুকছে, ও ক্লাস 6-এ, 4 পড়ে নাই, 5 পড়ে নাই, ওর কিন্তু বেস নাই। ক্লাস 6-এ উঠছে, নতুন কারিকুলাম, একটা এক্সপেরিমেন্টাল গেম শুরু হইলো। নতুন এক্সপেরিমেন্টাল গেমে টিচাররাও কনফিউজড, প্যারেন্টসও কনফিউজড, স্টুডেন্ট তো আরও কনফিউজড, পরীক্ষাও হচ্ছে না। সো ওর মধ্যে পরীক্ষা কিন্তু 2 বছর নাই, এবছরও নাই। 6 থেকে 7-এ আসলো, নতুন কারিকুলাম স্টেবল হইলো। ফার্স্ট টাইম ষান্মাসিক পরীক্ষা দিতে গেল জুন মাসে। দেশের প্রেক্ষাপটের কারণে ষান্মাসিক পরীক্ষা ক্যান্সেল হয়ে গেল, ও কিন্তু কোনো পরীক্ষা দেয় নাই। নভেম্বর ডিসেম্বরে আসে ওর ফাইনাল একটা পরীক্ষা হইলো, যেটার নতুন কারিকুলামের বইয়ের উপরে কিন্তু পুরনো কারিকুলামের স্টাইলে একটা মিক্সড পরীক্ষা, তুমি বুঝতেছো? নতুন কারিকুলামের বই, পুরনো কারিকুলামের স্টাইল। অ্যান্ড দেন ওই ছেলেটা ক্লাস 8-এ উঠবে এই 2025 সালে, অ্যান্ড 2012 সালে কারিকুলামের বই আবার পড়া শুরু করবে। না ইম্যাজিন, ক্লাস 4 পড়ে নাই, 5 পড়ে নাই, 6-7 এক্সপেরিমেন্ট গেছে অ্যান্ড একটা উইয়ার্ড স্ট্রাকচারে গেছে, অ্যান্ড দেন হি গোজ ব্যাক টু দ্য ওল্ড কারিকুলামের বই। ইউ গাইজ জাজ কি অবস্থা, কি হইলো ব্যাপারটা, এটা শোনার পরে ইফ ইট মেক্স সেন্স। সো এটা একটু স্যাড রিয়ালিটি। এখন কাকে দোষ দিব? বাট এইটা করলে কি ওকে না, ট্রু, বাট আমরা কি বাচ্চা কাচ্চাগুলাকে আমরা যা শিখাইতে চাই বা যা আমরা জানি শিখলে ভালো হবে ওইটা শিখাইলে বেটার হইতো না দেন একাডেমিক পড়াশোনা শেখানো? দ্য প্রবলেম ইজ, তুমি ইনফ্রাস্ট্রাকচারের বাইরে যায় কোনো একটা কিছু শেখানোর যদি চেষ্টা করো, দিস উড বি 10x মোর ডিফিকাল্ট দেন ইনফ্রাস্ট্রাকচারের ভিতরে কোনো কিছু আমি শেখানো। কোয়েশ্চেনটা অন্যভাবে করি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। একটা ক্লাসের 7-এর বাচ্চাকে 10 মিনিট স্কুলের সমাজবিজ্ঞান শিখানোর থেকে ওই 7-এর বাচ্চাটাকে যদি আমরা জেনারেটিভ এআই শিখাইতে পারতাম 10 মিনিট স্কুল দিয়ে, তাইলে কি ওই বাচ্চাটার জন্য ভালো হইতো না খারাপ হইতো? যদি দুইটাই বলো তাহলে অফকোর্স ভালো হইতো। যদি ইফ ইটস আ বাইনারি কোয়েশ্চেন যে এইটা বাদ দিয়ে এটা করতে হবে, তাহলে হইতো না, তাহলে হইতোই না, আসলে পসিবলই ছিল না। বিকজ জেনারেটিভ এআই যদি শিখাইতে যাইতাম অ্যান্ড আমি বলতাম যে আমি আর একাডেমিক কারিকুলাম পড়াচ্ছি না তোমাকে, তাহলে আমাদের কোনো স্টুডেন্টই পাইতাম না। পে করা তো দূরের কথা, স্টুডেন্টই পাইতাম না। আর দ্বিতীয় কথা হলো, আমরা যখন পড়াই আমরা কিন্তু ধরে নেই যে আমরাই প্রাইমারি, যদি আমরা প্রাইমারি না, স্কুল ইজ প্রাইমারি, বাট আমরা যখন পড়াই আমরা ধরে নিই কিন্তু প্রাইমারি, বিকজ উই ওয়ান্ট টু টিচ ইন আ সার্টেন ম্যানার, যেই ম্যানারে প্রবলি ওর লার্নিংটা বেটার হবে। অফকোর্স যে কোনো লার্নিং প্ল্যাটফর্মে এটা ক্লেম করার চেষ্টা করে, বাট ওই তো। সো ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড মেবি, বাট ইন রিয়ালিটি পাইতামই না। কখনো কি এরকম হবে তোমার মনে হয়, যখন আমরা পুরাপুরি আমেরিকায় টু সাম এক্সটেন্ট, যেটা এখন আমরা দেখতেছি যে অনেকে বলতেছে না যাও না কলেজে, কী হয়, কোনো সমস্যা নেই কলেজে না গেলেও, আমাদের কি কোনো এক সময় এরকম আসবে যখন আমরা এইচএসসির পর আর ইউনিতে ব্যাচেলার্স করতে যাবো না? ইয়েস, আই থিঙ্ক সো, বিকজ বাইরের দেশে তো এটাই, ইউএসএ তো আন্ডারগ্র্যাড কেউ না করলে তাকে এত অসম্মানের দৃষ্টিতে দেখে না বাংলাদেশে যতটা দেখে। ট্রুথ বি টোল্ড, এটা আমি বাইরের দেশে যেয়ে খেয়াল করছি যে এগেন অনেক পরিচিত ফ্রেন্ড যারা স্টার্ট আপ ফাউন্ডার অ্যান্ড অল, ড্রপ আউটও না। তাই আমি ও তাহলে ড্রপ আউট না, আই নেভার রিয়েলি স্টার্টেড। ও আচ্ছা, দ্যাটস আ থিং, মানে তুমি এইচএসির পরে ইউ ক্যান চুজ নট টু স্টার্ট। এটা আমার মাথায় ছিল না, পরে দেখলাম ড্রপ আউটের থেকে বেশি হইলো যে স্টার্টই করে নাই, অ্যান্ড ইটস অল রাইট। আর তার আগে আমার কাছে মনে হয়েছে আরও দুইটা জিনিস হবে। আমার কাছে মনে হয়েছে যে এক, ডিগ্রি ডিভ্যালুয়েশনটা আগে হওয়া লাগবে, তারপরে আস্তে আস্তে এই জিনিসটা শুরু হবে। ডিগ্রিটা আগে যখন ডিভ্যালুড হবে তখন জিনিসটা হবে। আর আমার কাছে আরও একটা জিনিস মনে হয় যে পার্সোনালাইজেশনের যে স্কেলটা শুরু করছে এআই, এইটা আমার কাছে মনে হয় যে টিচারদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। মানে আগে আমরা কি ভাবতাম, ওয়ার্ল্ডের বেস্ট ম্যাথ টিচারকে সবাইকে যদি পড়াইতে হয় তাহলে বেস্ট ম্যাথ টিচারকে অনলাইনের মাধ্যমে সবাইকে পড়াইতে হবে, অ্যান্ড দের উইল বি সাপোর্টিং এলিমেন্টস যেটা থ্রুতে আমরা পার্সোনালাইজেশন এনশিওর করব। আমার কাছে মনে হয় যে জানি না কয় বছরের মধ্যে হবে যে টিচারটাই এআই হবে। বিকজ আমি রিসেন্ট টাইমসে আমার চ্যাট জিপিটিতে এখন টাইপ করি না, ওর সাথে ডিরেক্টলি কথাবার্তা বলি। সো আমি ওই দিন সব থেকে বড় খটকাটা লাগছে যেই দিন চ্যাট জিপিটি আমার সাথে বাংলায় কথা বলা শুরু করছে, মানে বাংলায়। আই ওয়াজ জাস্ট ট্রাইং টু টেস্ট যে আচ্ছা ইংলিশ সেন্টারে আমাদের 12টা ল্যাপটপ আছে, পিসি আছে, আইএলটিএস পরীক্ষা দেওয়ার জন্য হেডফোন। তো আমি এমনিই চিন্তা করলাম আচ্ছা চ্যাট জিপিটি যদি দিয়ে রাখি, ওর স্পিকিং টেস্টটাকে যদি অটোমেট করা যায়, ও যে চ্যাট জিপিটিকে বলবে আগে থেকে আমি জিপিটি বিল্ডারে সেট করে রাখবো যে ওয়েলকাম টু 10 মিনিট স্কুল ইংলিশ সেন্টার, তারপর কথা বলবে। তা আমি চিন্তা করলাম বাট ইংলিশে কথা বলতে হবে, আই উইশ বাংলায়ও বলতো, ইংলিশে হেল্প করতো, তাহলে তো খুব মজা হইতো। যেন আমি কথা বলার জন্য আরে পারে কিছু কলকাতার একটা অ্যাকসেন্টে কথা বলে,
হালকা কিছু শব্দ লাইক স্বাচ্ছন্দ্য বোধে যায় ওকে স্বাচ্ছন্দ্য বোধ করে দেয়। দের আর ফিউ থিংস যেটা ডেটা সেট আরও বড় হলে ঠিক হয়ে যাবে, অ্যান্ড ওয়াও এটা পসিবল। অ্যান্ড তাহলে ওকে যদি আমি ট্রেন করি, ও তো এক্স্যাক্টলি যেই রেসপন্স পাচ্ছে ওই বাচ্চার লেভেল এবং আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী ডিফিকাল্টি সেট করে পড়াইতে পারবে। সো এটা আসলে খুব বেশি দূরে আমার মনে হয় না, ট্রুথ বি টোল্ড, যদি সাবজেক্টের স্পেসিফিক জনাটা সেট করে দিয়ে যাওয়া যায়। অ্যান্ড ক্লাস 1 থেকে 12 তো স্পেসিফিক, রাইট? তোমাকে একটা পার্টিকুলার টপিকই পড়াচ্ছে, মোশন পড়াচ্ছে, গতি পড়াচ্ছে, ক্যালকুলাস পড়াবে, দ্যাটস ইট। আমার মনে হয় ওই দিনটা আরও তাড়াতাড়ি চলে আসবে। ডিগ্রি ডিভ্যালুয়েশন যখন হবে বললা, তুমি তোমার আশপাশে যেহেতু তুমি স্টার্ট আপ সিনে অনেক ইনভলভ, সবাই তোমাকে চিনে, তুমি সবাইকে চিনো, ডিগ্রি ডিভ্যালুয়েশন কি হচ্ছে আদৌ? যেই রেটে আমরা এক্সপেক্ট করছি ওই রেটে হচ্ছে না। সো এটা আমি যখন ছোট এমপ্লয়ার ছিলাম, যখন আমি মনে করি শুধুমাত্র পার্ট টাইমার্স নিতাম, তখন কথা যদি চিন্তা করি, আমি কিন্তু এইচএসসি পাস ইউনিভার্সিটিতে পড়ে এরকম কাউকে হায়ার করতাম না। সবসময় তাকে হায়ার করতাম যে একটা ইউনিভার্সিটিতে পড়ে, এবং তাকে হায়ার করতাম যে একটু ভালো ইউনিভার্সিটিতে পড়ে, রাইট? সো ভালো ইউনিভার্সিটিতে পড়াটা ওয়াজ আ প্রক্সি টু নো যে ও কতটা স্কিল্ড। বিকজ একটা স্টুডেন্টকে ভালো ইউনিভার্সিটি থেকে লাইক 10 স্টুডেন্টস যা ইউনিভার্সিটিতে পড়ে না ভার্সেস 10 স্টুডেন্ট যে ইউনিভার্সিটিতে পড়ে, ইউনিভার্সিটি পড়া স্টুডেন্টদের থেকে নিলে ভালো স্টুডেন্ট পিক করার প্রবাবিলিটি বাড়তো, দ্যাটস ওয়াই। এখন যখন আমি একটু বড় এমপ্লয়ার হয়ে গেছি, যখন আমি ফুল টাইমার বেশি হায়ার করি, এখনও আমার হায়ারিং প্রসেসের থ্রুতে যেই মানুষগুলো আসে তারা সবাই আন্ডারগ্র্যাড পাস করা। রেয়ারলি আমরা পাই যে আন্ডারগ্র্যাড প্রবলি করে নাই, খুবই রেয়ার। সো যেই পেজটা আমি হয়তো অনেক বলছি যে ডিগ্রির থেকে স্কিল ম্যাটার করে অ্যান্ড অল, বাট যখন মার্কেট থেকে মানুষ নিতে যাচ্ছি তখন আসলে দিন শেষে ওই ডিগ্রিধারী মানুষজনেরই সংখ্যাটা বেশি, ট্রুথ বি টোল্ড, যেন অনেস্ট কনফেশন। সো যেই রেটটা প্রবলি এক্সপেক্ট করছি ওই রেটটা না। আর আমি বলছিলাম যে কখন ডিভ্যালুড হবে, যখন তুমি দেখবা যে মোর অ্যান্ড মোর পিপল যারা ডিগ্রি নাই তারা ভালো করতেছে, তখনই ডিগ্রি ডিভ্যালুড হবে। তৌফিক নর্থ সাউথে পড়ে, হ্যাঁ, তৌফিক সিএসিতে পড়ে, হ্যাঁ, এবং তৌফিক ভিডিও সিনেমাটোগ্রাফার হাবিজাবি করে বেশ টাকা পয়সা আয় করে। হ্যাঁ। আমাদেরকে বলা উচিত তৌফিক একটা রিয়েল মানুষ, এবং তৌফিক একটা রিয়েল মানুষ যে ক্যামেরার পিছনে আছে। বলে দেওয়া উচিত না, র্যান্ডম অনেক তৌফিক, তৌফিকের চেহারাটা দেখা দাও। হ্যালো, তুমি সো তৌফিকের প্রবলেম হইলো, তবে তো অনেক প্রবলেম, অনেক প্রবলেম ওর জীবনে, বাট একটা মেজর প্রবলেম হলো ওর কালকে পরীক্ষা আছে, ফাইনাল সেমিস্টার ফাইনাল। এখন ও এখানে ক্যামেরা বসে বসে পডকাস্ট রেকর্ড করতেছে। এখন ওর সিএসসি কখনো কি শেষ হবে নাকি এটা ও জানে না। ও একটা প্ল্যান করতেছিল একটু আগে যে 120 ক্রেডিট যদি 120 মাসে নেওয়া যায় তাহলে ধরো মোটামুটি 15 বছরে ওর সিএসসি ডিগ্রির হয়তো অত দরকার নাই আর। এখন ওর যে অবস্থা, ও যে পরীক্ষার জন্য ওকে দুবাই থেকে শুটিং করতে ডাকে, যে আমাদের শরীরও যাইতে পারে না কারণ ওর নর্থ সাউথ ওর জন্য একটা ঝামেলা এখন ওর জীবনের, ওর ক্যারিয়ারের গতিতে। নর্থ সাউথ না থাকলে ওর জন্য অনেক ভালো হতো। তৌফিক আমাকে একটু আগে জিজ্ঞেস করতেছিল যে আমি কি অন্য কোনো ইউনিভার্সিটিতে জয়েন করব নাকি নর্থ সাউথ বাদ দিয়ে, যেখানে এত পড়াশোনা লাগবে না, অথবা ইজিয়েস্ট অপশন তো প্রবলি উড বি যে ডু বিবিএ, যেহেতু সিএসসিতে, তো অন্য কোনো ইউনিভার্সিটিতে জয়েন করবো নাকি। ও কিন্তু এখনও ভাবতেছে না যে আন্ডারগ্র্যাড না হইলেও ওর জীবন হবে। আচ্ছা, এবং বেশিরভাগ মানুষই ভাবে না, প্রিভিলেজড ক্লাস নন প্রিভিলেজ ক্লাস আরও ভাবে না, তাদের ডিগ্রির ভ্যালু আরও বেশি। বাট কেউই আসলে ভাবে না বাংলাদেশে আমার মনে হয় যে আমি অতটুকু সাহসী যে আমার আন্ডারগ্র্যাড আর লাগবে না। সবাই সাহস লাগে, সবাই প্ল্যান বি চায়, প্ল্যান বি চাই। ইয়েস, অ্যাবসলিউটলি। বাংলাদেশে এখনও ওই লেভেলে যায় নাই যে ডিগ্রি ছাড়াই ইউ হ্যাভ টু বি সুপার ট্যালেন্টেড অ্যান্ড ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট ফুল ফেথ ইন ইয়ার সেলফ যে ভাই আমি ডিগ্রি ছাড়াও আমি সেলফ এমপ্লয়েড হয়ে ওই টাকাটা তুলতে পারবো। সেলফ এমপ্লয়েড হয়ে টাকাটা তুলতে পারার সাহসটা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। অ্যান্ড সাহসটা তখন ওই লেভেলেও লাগতেছে যে আমি যদি কোনো কারণে ফেল করি, আমার কিন্তু প্ল্যান বিতে চাকরিতে ঢোকা ইজ নট অ্যান অপশন। সো আমার প্ল্যান বিও হইতে হবে আরেকটা সেলফ এমপ্লয়মেন্ট। সো ওইটুকু সাহস পাওয়াটা তো আবার কঠিন। ইম্যাজিন ওই সাহসটা আমরা চাচ্ছি কার কাছে, যে একটা এইচএসসি পাস করছে, রাইট? মানে আইডিয়ালি যে আমি ঢুকবো না, ওই সাহসটা বের করাটা অনেক কঠিন আমার কাছে মনে হয়েছে প্রেক্ষাপট দেখে। যেহেতু আমি স্টুডেন্টের সাথে কথা বলি, মানে ভাস্ট মেজরিটি অফ এইচএসসি স্টুডেন্ট, তুমি যদি বলো একটা এইচএসসি স্টুডেন্টকে একটা অ্যাডভাইস দিবা, একটা ভালো অ্যাডভাইস দাও, বা ওকে এখানে ঢুকতে বলো, আমি প্রবলি ওকে কথাবার্তা বলে আদর যত্ন করে প্রবলি ওকে কনভিন্স করতে পারবো। বাট একটা জায়গায় আমি কনভিন্স করতে পারবো না যে বাবা পড়াটাকে ছেড়ে দাও, ছেড়ে দিয়ে ডু দিস। আই থিঙ্ক ইটস উইল বি ভেরি ডিফিকাল্ট। টক টু মি অ্যাবাউট দ্য ইংলিশ সেন্টার্স। 10 মিনিট স্কুল অফলাইনে কেন গেল?
ইংলিশ সেন্টার থেকে কিরকম বিজনেস হয়, কত টাকা লাভ হয়, কত টাকা লস হয়, ইংলিশ সেন্টার বানাইতে কত টাকা লাগে? হ্যাঁ, সো আমরা ফার্স্ট গেলাম হইলো মে মাসে লঞ্চ করলাম। আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম যে আমাদের যত স্কিল ডেভেলপমেন্ট কোর্সেস আছে, স্কিল ডেভেলপমেন্ট কোর্সগুলোর মধ্যে অলওয়েজ 60% প্লাস রেভিনিউ আসতো খালি ইংলিশ থেকে। অ্যান্ড দেন আমরা সেকেন্ড একটা জিনিস দেখলাম যে ইংলিশের কোর্সগুলোতে আমাদের রিটেনশন রেট ইজ ওয়ে হায়ার অ্যান্ড রিনিউয়ালস অলসো হায়ার। মানে ইংলিশের একটা কোর্স যদি কেউ করে, ইংলিশের আরেকটা কোর্স করতেছে। বাট এই জিনিসটা আমরা অন্য কোর্সে দেখি নাই। লেটস সে আমার একটা ফেসবুক মার্কেটিং কোর্স করছে, ও যায় এসিওর কোর্সটা করছে, এটা হয় না, কম করছে, রাইট? সো ইটস ডিফিকাল্ট। সো এইটা আবার ইংলিশের ক্ষেত্রে আবার ইটস হ্যাপেনিং ভেরি ওয়েল, যাচ্ছে এখানে একটা কোর্স করছে, এখানে একটা কোর্স করতেছে। থার্ড আমরা দেখলাম, আমরা তো অনেক সার্ভে করি এখন টু আন্ডারস্ট্যান্ড আছে মার্কেট পালস কেমন অ্যান্ড অল। আমরা দেখলাম যে ইংলিশে আমাদের ব্র্যান্ডটা ইজ ওয়ে মোর অ্যাকসেপ্টেবল। আচ্ছা চীনে মানুষ, বিকজ আমরা একাডেমিক্সও ইংলিশ পড়ে, এখানেও ইংলিশ পড়ে, আমিও আগে ইংলিশ পড়াইতাম, এখন মুনজির ইংলিশ পড়ে, আমাদের অনেক পপুলার টিচারও ইংলিশ পড়েছে। আমাদের সাকিব বিন রশিদ আমরা যে কোর ইংলিশ পড়াইতাম তা না, বাট আমরা পড়াই স্টেন স্কুলে অনেক বছর ইংলিশ। সব মিলে আমাদের কাছে মনে হয়েছে যে ওকে, ইফ উই ওয়ান্ট টু গো অফলাইন, ইংলিশ হবে একটা কোরিয়া, অ্যান্ড আমরা অন্য কোনো কিছু করতে চাই না, বিকজ অফলাইন ইজ নট আওয়ার ডিএনএ। আমি অফলাইনের থেকে যদি শুরু করছি 4 বছর, আই নো হাউ ইটস রান, বাট আমার ডিএনএতে নেই, লাস্ট 9 বছর কাজ করিনি। সো দ্যাটস ওয়াই ইংলিশ। এখন যদি বলি অফলাইন কেন, এইটাতে আমাদের বোর্ডের একটা বিশাল ইম্প্যাক্ট আছে। সো আমাদের বোর্ডের তো গ্লোবাল মানুষজন আছে, স্পেশালি ইন্ডিয়ার সেকোয়া আছে, বাইরেরটাও আছে। সো ওদের অনেক ডেটা আমাদের সাথে অলওয়েজ শেয়ার করে। সো একটা ডেটা পয়েন্ট এটা ছিল যে ইন্ডিয়াতে যতগুলো এডটেক ছিল, সবগুলো এডটেক ওদের তো একটা স্কেল হিট করছে, রাইট? ওদের 1000 কোটি রেভিনিউতে চলে গেছে অ্যান্ড অল। সো ওরা একটা জায়গায় যে ফিগার আউট করছে যে দের ইজ এ থ্রেশহোল্ড, এবং এই থ্রেশহোল্ডের পরে তুমি অনলাইনে যদি স্কেল করতে চাও, ইউনিট ইকোনমিক্স নেগেটিভে চলে যায়, মানে তুমি প্রফিটেবলি স্কেল করতে পারবা না। তার কারণ হলো ওই একটা থ্রেশহোল্ডের বাইরে দের ইজ আ ভাস্ট মেজরিটি অফ পিপল যারা এখনও জাস্ট অনলাইন অ্যাডপশনের জন্য প্রস্তুত না। এমফাসিস অন দ্য ওয়ার্ড জাস্ট অনলাইন, মানে ও হাইব্রিডে রাজি আছে, বাট ও জাস্ট অনলাইনের জন্য রেডি না। সো আমাদের কাছে মনে হয়েছে যে আমরা বাংলাদেশে ওই থ্রেশহোল্ডের কাছাকাছি চলে আসছি, যে জাস্ট অনলাইন ইজ নট অ্যান অপশন। তো তখন আমরা দুইটা ইন্টারভেনশন চিন্তা করছি, অ্যান্ড অনেক রিসার্চের পরেও যে কী চায় মানুষ। আমরা দেখলাম দুইটা জিনিস। এক, আমাদের এখানে লাইভ ক্লাস করতেছে, ওর বই টই লেকচার টেকচার সব আমরা পিডিএফে পাঠিয়ে দিচ্ছি, বাট কেউ না পিডিএফ দেখে পড়তে পারে না। যারা আমাদের অ্যাকচুয়াল লেকচার শিট ইউজ করে তারা সবাই প্রিন্ট করে। তার মানে বুঝলাম যে আমাদের লেকচার শিট প্রিন্ট করে ওর বাসায় পাঠাইতে হবে। সো দিস ওয়াজ ওয়ান ইন্টারভেনশন, অ্যান্ড ওয়ান্স উই ডিড ইট উই ফাউন্ড অ্যামেজিং রেজাল্টস, পিপল লাভড ইট, রিটেনশন লাইক ধূপ। তার কারণ হলো মানুষজন যাচ্ছে না, বিকজ ও এখন আমার ক্লাসেও ইউজ টু, ওর সেকেন্ডারি টেক্সট ইজ নট আ গাইড বুক, আমাদেরই বই। এটা যখন হইলো তখন আমার মনে হচ্ছে ঠিক আছে, তাহলে অফলাইনে পড়ালে এটা আরও বেশি হবে স্টিকিনেস, বিকজ দ্যাটস হোয়াট দ্য রেজাল্টস আর সেইং। তো ঠিক আছে, একটা সেন্টার দিই। ফার্স্ট সেন্টার উত্তরাতে আমি খুব ছোটো একটা সেন্টার দিয়েছিলাম, 4টা ক্লাসরুমের। 2-3 মাসের মধ্যেই ফিল্ড আপ, আমাদের একটা ফ্লোর নিতে হয়েছে। তারপরে দেখলাম ওইটাও ফিল্ড আপ, দেন আমরা পান্থপথে নিছি, ভালো 2টা ফ্লোর একসাথে নিছি, দেখি 2টা ফ্লোর একসাথে 50% ইয়েতে চলে গেছে। দেন মিরপুর, দেন মগবাজার, এখন আমরা চিটংয়েও যাচ্ছি। অফলাইনে যেয়ে দেখলাম যে অফলাইনে মানুষজনকে অ্যাওয়্যার করার কোনো প্রয়োজন নাই, অনলাইনে মানুষকে অনেক কিছু শিখাইতে হয়। লাইক ফারি ঘরে তোমার শিখাইতে হয়েছে, রাইট? ইটস পেট হোটেল। পেট হোটেল কি? পেট হোটেলে পেট রাখতে মানে ইউ হ্যাভ টু অ্যাওয়্যার। সো তোমার মার্কেটিং বাজেটের একটা বৃহত্তর অংশ যায় মানুষকে অ্যাওয়্যার করতে। এখানে দেখলাম ওই টাকাটা 1 পয়সাও লাগে না। পিপল ওকে আসতেছে যাচ্ছে, আমাদের ফ্রি ক্লাস করতেছে। ফ্রি ক্লাসে আমাদের স্টার্টিংয়ে উই ফিগার 27% অ্যাটেন্ডেন্স টু অ্যাডমিশন রেট, মানে 100 জন আসলে 27 জন ভর্তি হয়ে যাচ্ছে। দ্যাট ওয়াজ ইনসিন। আমাদের অনলাইনে কোর্সের যদি প্রাইস বলি, আমাদের আইএলটিএসের রেকর্ডেড কোর্সের দাম 4,500 টাকা, অনলাইনের দাম 14,000 টাকা, অ্যান্ড পিপল আর ওকে পেইং দ্যাট অ্যামাউন্ট অফ মানি। অ্যান্ড আমরা তখন চিন্তা করলাম ওকে, দিস ইজ আ ভায়াবল মডেল, বাট আমরা কীভাবে ওর ফুল লার্নিং সায়েন্সটা কমপ্লিট করি। সো আমরা এখন অফলাইনে যখন দিই, ওদেরকে অনলাইনের অ্যাক্সেসও দিয়ে দিই। সো ক্লাস মিস করলে অনলাইন দেখতে পারে, অফলাইনে পরীক্ষা দেয়, মিস করলে আবার অনলাইনে পরীক্ষা দিতে পারতেছে। সো নাও উই আর ট্রাইং টু ক্রিয়েট আ হোল ইকোসিস্টেম। অ্যান্ড আমরা একটা ফিগার আউট করছি, লাস্ট যেই এপিফেনি আসছে, কেউ শুধুমাত্র অনলাইন থেকে পড়ে না, ভালো স্টুডেন্টরা অনলাইন অ্যান্ড অফলাইন দুটো মিলেই পড়ে। সো তুমি অনলাইনে থাকার পরও তুমি অফলাইনে ওর যতটুকু পেরিফেরি কাভার করতে পারবা, ও তোমার প্রতি ততটাই লয়াল হবে। সো এই জন্যই অফলাইনে আসা। 14,500 টাকা আইএলসের অ্যাডমিশন, 14,000 টাকা। 14,000 টাকা অফলাইনে। অফলাইনে অফলাইন আর 4,500 টাকা হলো অনলাইনে। একটা ধরো মগবাজার বা মিরপুর একটা ইংলিশ সেন্টার বানাইতে কত টাকা লাগে?
আমাদের কোটির উপরে লাগে, 1 কোটির উপরে লাগে। এত টাকা কেন লাগে? বিকজ আমরা এখন 10টা ক্লাস, আমাদের ইউনিট ইকোনমিক্স হলো 10টা ক্লাসরুমের, সো 10টা ক্লাসরুম হইলে আমাদের জন্য সুবিধা একটা হয়। ক্লাসরুমে কয়জন বসে? একটা ক্লাসরুমে 30 জন, 30 জন। প্রত্যেকদিন কয়টা ক্লাস হয়? 10টা ক্লাসরুম, 4টা স্লট পার ডে। ফুল থাকে সবসময়? না, সবসময় ফুল থাকে না। আমাদের এখনকার উইকডেজের সকালবেলার স্লটগুলো ফিল্ড হয় না, উইকেন্ডসে হয়, শুক্র শনিবার, উইকডেজে হয় না, সো ওইটা কম থাকে। সো হোপফুলি আমাদের ওইটাও হয়ে যাবে, কারণ একটা আমরা দেখছি যে আমাদের এটাতে অপারেটিং ব্রেক ইভেনে আসতে 5 থেকে 7 মাস সময় লাগে। অনলাইনে যেটা শেষ নাই, আমাদের বার্ন করে যাচ্ছি। বাট অনলাইনে বার্ন করেই যাচ্ছটা অনেকটাই স্ট্র্যাটেজিক না কম্পেয়ার, বিকজ অনলাইনে তো আর তোমার হোস্টিং কস্ট। হ্যাঁ, অফকোর্স, বাট আমাদের এগেন এটাও একটা স্ট্র্যাটেজিক রাউট যে ব্যবসায় তুমি কত বড় প্ল্যান করতে চাও। সো ফর ইনভেস্টার্স, ছোট ব্যবসা প্রফিটেবল জন্য তোরা টাকা ইনভেস্ট করে না, বিকজ স্টার্ট আপে যারা টাকা ইনভেস্ট করে ওটা হলো দ্যাট একদম ফাইনাল 1%, যেটা হাই রিস্ক হাই গেইন, যেটা ওয়ান্ট টু প্লে সেফ। সো ওই অ্যাসপেক্টের কারণে অফকোর্স আমরা যে কোনো জায়গায় যে স্টেবল আমরা আসছি, আমরা চাইলে গ্রোথ রেটটা কমায় দিয়ে প্রফিটেবল থাকতে পারি, বাট ওটা আবার গ্রোথ হবে না, দিল বি আ ক্যাপ টু ইট। আমি তোমাকে একটা সাইড কোয়েশ্চেন জিজ্ঞেস করি। আমার সবসময় মনে হয়েছে যে আমি স্টার্ট আপ ওয়ার্ল্ডের না, আমি স্টার্ট আপ বুঝিও না, তো ভালো আমি করিও না স্টার্ট আপ অ্যাঙ্গেলে কোনো ব্যবসা। আমি চেষ্টা করি ডে 1 থেকে প্রফিটেবল থাকতে এবং কখনো ইনভেস্টর না নিতে এবং কখনো কোনো মিটিং না করতে, লেট অ্যালোন বোর্ড মিটিং। বোর্ড মিটিংস আর ভেরি স্ট্রেসফুল। আমার একটা বোর্ড মিটিং শুনলে এখন আমার হাত ঘামা শুরু হয়। তার কারণ হলো আমার লাস্ট বোর্ড মিটিং যেদিন ছিল, এখনও মনে আছে, জুলাইয়ের 15 তারিখে 2001 যেই বোর্ড মিটিং ছিল হলো সকাল 11:30টায়। আর সকাল 11টায় আমাদের তৎকালীন আইসিটি স্টেট মিনিস্টার বলছিল 10 মিনিট স্কুলের 5 কোটি টাকা বাতিল, এবং ওই নিউজটা শুনে বোর্ড মিটিং আমরা ঢুকছিলাম। সো দ্যাট ওয়াজ ওইটার পরে এখন বোর্ড মিটিং শুনলে আমি ওই যে ঘেমে যাই, স্ট্রেস। হ্যাঁ, না, আই এম নট আ ফ্যান অফ মিটিংস। এবং এই যে এখানে আমাদের রিক্রুটরা বসে আছে, কেউ বলতে পারবে না যে তার সাথে আমার কোনো একটা মিটিং হয়ে তারা হায়ার হয়েছে, এরকম কখনো হয়নি এবং বেশিরভাগ সাথে আমার কখনো দেখাও হয় না। সো যেটা আমি জিজ্ঞেস করতে গেছিলাম তখন, সেটা হলো গিয়ে স্টার্ট আপের অ্যাঙ্গেলে, ওই যে ইউনিট ইকোনমিক্সের অ্যাঙ্গেলে আমার সবসময় মনে হয়েছে যে বাংলাদেশ এমন একটা দেশ যেইখানে আমি আপনাকে কম দামে একটা জিনিস দিব বা আমি আপনাকে ফ্রিতে একটা জিনিস দিয়ে ব্র্যান্ড লয়্যালটি বানাবো, যেন আমি ইভেনচুয়ালি এলটিভি দিয়ে আপনার কাছ থেকে টাকা নিতে পারি, এই মডেল কাজ করে খুব কম। বিকজ আরেকজন যখন কম দামে আরেকটা কিছু দেয় তখন ইমিডিয়েটলি মানুষ শিফট করে যায়। যেমন ধরো, কথার কথা, লেটস সে চাল ডাল আমাকে বলল যে আজকের থেকে চালের দাম আপনার জন্য 20 টাকা, আপনি অনেক ভালো, আপনাকে আমি এখন থেকে 20 টাকায় চাল দিব কেজি, অন্য সব জায়গায় 40 টাকা দেয়, আমি 20 টাকা লস করতে থাকবো। আমার ইনভেস্টররা বলছে তুমি লস করো, কোনো সমস্যা নেই, একসময় পুরো বাংলাদেশের সবাই চাল ডাল থেকে যখন কিনবে তখন আমরা বাড়াবো। এরকম একটা দিন আসলো যে পুরো বাংলাদেশের সবাই এখন চাল ডাল থেকে কিনতেছে। ইনভেস্টর বললো ঠিক আছে, এখন তুমি 20 টাকাটা 40 টাকা করলো। এরপরে নেক্সট ডেতে একটা ইভ্যালি.com আয়সা বললো এখন 5 টাকা চালের দাম। কতজন মানুষ যারা ওই গত 10 বছরে 20 টাকায় চাল ডাল থেকে কিনছে দেখে থাকবে ভার্সেস কতজন এখন 5 টাকায় চলে যাবে? বেসিক রিস্কেই থাকবে না। হ্যাঁ, চাল ডাল রুটি তেলে কেউ থাকবেই না, দের ইজ নো লয়্যালটি ফ্যাক্টর, ইটস মানি। তোমার মনে হয় এডুকেশন আছে অনেক কম, ইউ আর রাইট। অফকোর্স যত বেসিক অ্যামিনিটিস তত প্রাইস সেন্সিটিভিটিটা হাইয়েস্ট হবে। কম দামে দিলে চাল আমি যে কম দামে দেবে তার কাছ থেকে নিব। প্রোডাক্টটা যত অ্যাসপিরেশনাল হয় বা যত একটু হায়ার লেভেলের হয় তত ব্র্যান্ড লয়্যালটিটা বাড়ে। বাট ওইটার পরেও আই অ্যাগ্রি টু ইউ যে তুমি কম দামে দিয়ে যে ভ্যালুটা অ্যাড করছো, ওই ভ্যালুটার অ্যাডিশন পরবর্তীতে কখনো অতটা কাজে লাগে না। ওই ভ্যালুটার অ্যাডিশন ততটুকুই কাজে লাগে যে ওকে তুমি তোমার প্ল্যাটফর্মে রাখতে পারতেছো কিনা, এটাই আর্লি ক্যাপচারে হেল্প করে। বাট পরবর্তীতে তোমার কাছে কিনবে এটা আসলে অতটা হেল্প করবে না। তা যদি না করে, তাহলে আমি যদি এখন গ্রোথে অনেক ফোকাস করে অনলাইনে ইনকাম না করি, তাহলে কি লং টার্মে যে আমার লাভ হবে? এইটা ইজ ইয়েট টু সি, বিকজ বাংলাদেশে ট্রুথ বি টোল অনেক বড় বড় কোম্পানি এই কাজটা করে ফেল করছে। সো স্ট্যাটিস্টিক্যালি যদি এখন বলি, তোমার যেই কথাটা আছে এইটাই 90% প্লাস সত্য। দের আর ফিউ ভেরি রেয়ার কেসেস যেক্ষেত্রে এটার অপোজিটটা হয়েছে। তার মধ্যে একটা এক্সাম্পল যদি বলি, খুব ইন্টারেস্টিং, এই আমাদের অফলাইন সেন্টার। সো ইংলিশ দিয়ে আমরা যখন ব্যবসা, যেটা বললাম আমাদের স্কিল ডেভেলপমেন্টে 60% প্লাস ইংলিশ থেকে ব্যবসা আসে। অফলাইন সেন্টার যখন আমরা করলাম, ডে 1 থেকে যখন ধূপধাপ এত মানুষ ভর্তি হওয়া শুরু করলো, এটা কিন্তু অ্যাডভান্টেজটা আসছে একদিন অনলাইনে পড়াইছি জন্য।
সো ডিরেক্টলি আমি ওই ব্যবসায় প্রফিট করতে পারি নাই, বাট আমার অফলাইন ব্যবসা কিন্তু 5 মাসের মধ্যে প্রফিটেবল হয়ে যাবে। সো এটা যদি অনলাইনে এতদিন না পড়াইতাম বা ওই ব্র্যান্ড ইমেজ যদি না থাকতো, আমরা ব্রাঞ্চ সেট করার সাথে সাথে কিন্তু আবার এটা হইতো না, বা 10টা ক্লাসরুমের ব্রাঞ্চ নিয়ে স্টার্ট করার তারও সাহস হইতো না। যেমন চিটাগংয়ে আমরা স্টার্ট করতেছি 12টা ক্লাসরুম দিয়ে, চকবাজারে 7,500 স্কোয়ার ফিট নিয়ে। সো ওই সাহস কিন্তু আমাদের তখনই হয়েছে যে ও আচ্ছা, আমাদের ইনস্ট্রাক্টর চিটাগংয়ের, ওখানে আমাদের একটা বড় মার্কেট আছে, আমরা অনলাইনে দেখতেছি যে আমাদের অনেকগুলো পেইড ইউজার ঢাকার পর সব থেকে বেশি চিটাগংয়ের, ওই দিকে আবার হেল্প করে। সো আমি জাস্ট বলবো সেম প্রোডাক্ট দিয়ে প্রবলি না, বাট ইফ ইউ কুড থিঙ্ক অ্যাবাউট আ লাইন অফ প্রোডাক্ট তাহলে গ্রেট। ফর এক্সাম্পল ফাড়িঘর পেট, এখান থেকে যদি আমি যে ডেটাবেসটা আছে ওকে যদি আমি উইদাউট কস্টিং মি মার্কেটিং বাজেট, আমি যদি ওকে বিড়ালের খাবার বেচো, বিড়ালের খাবার বেচি, বিড়ালের অ্যাক্সেসরিজ বেচি, বিড়ালের গ্রুমিং বেচি, বিড়ালের লিটারিং বেচি, বিড়ালের ভেট বেচি, রাইট, উইদাউট এনি মার্কেটিং কস্ট, তাহলে এটা জাস্টিফাইড। সো তুমি যদি ভার্টিক্যাল এক্সপ্যানশনেও পয়সাটা কামাইতে পারো তাহলে চান্সেস বাড়ে, বাট এগেন চান্সেস আর লো। অ্যান্ড বাংলাদেশের পাস্ট কেসেসের কথা যদি বলি 90% নেগেটিভ হয়েছে। কখনো কি এরকম মনে হয় যে 10 মিনিট স্কুল যেইভাবে, আমি রিসেন্টলি 10 মিনিট স্কুল তো ফলো করি না, বাট একসময় আমি ছোটোবেলা থেকে যেহেতু চিনি, ওইভাবে যদি আমি চিন্তা করি যে 10 মিনিট স্কুলের একটা বড় রিস্ক সবসময় কি এইটা থাকে যে আমার ইনস্ট্রাক্টর যত পপুলার হয় তত সেই ইনস্ট্রাক্টরের এন্টারপ্রেনারিয়াল নেচার বাড়ে এবং সেই ইনস্ট্রাক্টর সুইচ করে চলে যায়? Of course. It always, because that's how every human being thinks. এটা অনলাইনে শুধু না, এটা অফলাইনের ক্ষেত্রেও প্রযোজ্য। অফলাইন যখন আমরা পড়াইছি, আমরা কিন্তু অলওয়েজ ভালো পড়ানোর একটা বড় ইনসেন্টিভ থাকতো, আমি যত ভালো পড়াবো তত বেশি মানুষ আমার কাছে প্রাইভেট টিউশনে আসবে, রাইট? বিকজ কোচিং সেন্টার আমাকে যে পেমেন্টটা দিত, আমি কিন্তু প্রাইভেট টিউশনে তার থেকে 10, 15, 20 গুণ বেশি টাকা কামাইতাম। সো অন্টারপ্রেনারিয়াল সেন্সটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। অ্যান্ড দ্য মোমেন্ট ইউ আর এ গুড টিচার, তুমি দেখতেছো তোমার আশেপাশে বাকি টিচাররা এটা কাজ করতেছে, তুমিও কিন্তু ওইটাই করবা। ওইটা আমার আগেও ছিল, ওইটা আমার সময় ছিল, ওইটা আমি নিজেও করছি, আমার পরের ক্ষেত্রে এখনও প্রযোজ্য। সেম জিনিসটা জাস্ট অনলাইনে যখন আসে, দ্য স্কেল ইজ বিগার, টাইম লাইন ইজ শর্টার। বিকজ অফলাইনে পপুলার টিচার হইতে বছর 2 লাগে, ইটস ইজিয়ার টু স্টার্ট, এন্ট্রি ব্যারিয়ার অনেক কম। এটা বললাম যে স্কেলটা হায়ার, ভালো প্ল্যাটফর্ম পাইলে একবারে ধূপ করে অনেক বেশি পেয়ে যাচ্ছ, 2 বছর পড়ানো লাগতেছে না, তুমি 2 মাসে পড়ায় তুমি ওই জিনিসটা পাচ্ছ। সো তোমার টাইম কম লাগতেছে, স্কেলটা হায়ার, সো মাল্টিপ্লায়ারটা ইজ 10, 15, 20 গুণ বেশি। সো লেটস সে আমি প্রাইমাল থটস, না আই এগ্রি, লেটস সে আমি এসইও এক্সপার্ট হিসেবে বাংলাদেশে একটা কোর্স বেচতে চাই। আমি একটা ফেসবুক পেজ খুলে, একটা ইউটিউব চ্যানেল খুলে, জ্ঞান টেন দিয়ে ইভেনচুয়ালি 10,000 সাবস্ক্রাইবার হওয়ার পরে আমি একটা এসইও কোর্স বেচার চেষ্টা করতে পারি। বাট অনেক বেটার স্ট্র্যাটেজি হবে কোনো না কোনোভাবে 10 মিনিট স্কুলে একটা এসইও কোর্স ঢুকানো। আমার টাকা লাগবে না, ফ্রি, আপনি নেন, আপনি বেচেন, 450 টাকায় বেচেন, আমার কোনো সমস্যা নেই। আমাকে 30,000 40,000 মানুষ চিনলো, এরপরে আমি আস্তে করে যাই আমার একটা জিনিস করলাম। এই এক্স্যাক্ট জিনিসটা শুধুমাত্র আমরা না, আমাদের ক্ষেত্রে অনেক হয়েছে, কাছাকাছি সিমিলার প্লেবুক অন্যান্য প্ল্যাটফর্মে হয়েছে। সো সিমিলার প্রবলেম আমার এজেন্সি ওয়ার্ল্ডে অনেক হয়। আমাদের প্রত্যেক 5 থেকে 6 জন মানুষের জন্য, প্রত্যেক 5 থেকে 6 জন ক্লায়েন্টের জন্য আমরা একটা এসইও ম্যানেজার হায়ার করি। মানুষ ইজ আ ক্লায়েন্ট হইল। সো 5 জন 6 জনের জন্য আমরা একটা এসইও ম্যানেজার হায়ার করলাম। সেই এসইও ম্যানেজার অনেকদিন ধরে ওদের সাথে কাজ করতেছে, আস্তে আস্তে সব ঠিক হচ্ছে। হঠাৎ করে দেখি 2-3 জনের একজন ক্লায়েন্ট নাই, এবং তারপর দেখি ওনার একটা এসইও এজেন্সি আছে। সো আমি সবসময় ভাবি যে যেহেতু আমি অনেক বেশি এন্টারপ্রেনারশিপ নিয়ে কথাবার্তা বলি, এই কারণে আমি যখন জব মার্কেট থেকে হায়ার করতে যাই, আমি মনে হয় ন্যাচারালি এমন মানুষকেই অ্যাট্রাক্ট করে ফেলি যে একটু বেশি এন্টারপ্রেনারিয়াল, এবং সে আসলে আমার সাথে থাকবে না। আমার দরকার যারা ব্যাংকে চাকরি করে, কিন্তু আমি তাদের পাই না। আমি পাই তাদের যারা আমি ব্যবসা করতে চাই, আপনার কাছে আসি কিছুদিন থাকবো, তারপর আমি ব্যবসা করবো। এই প্রবলেম কিভাবে সলভ করা যায়? সলভ করা যাবে না, ইটস আ প্রাইমাল ইনস্টিংক্ট। আমি এটা আগেও নিজেও চিন্তা করছিলাম যে কেন হচ্ছে এটা, পরে চিন্তা করলাম আচ্ছা হ্যাঁ এটা তো স্বাভাবিক, এটা যদি না হইতো তাহলে তো ঝামেলা লাগতো। আচ্ছা ও কি চিন্তা ভাবনা করে না? একটু চিন্তা করলে তো এটা করতে পারে, রাইট? ওকে খালিদ ফারহানের ভিডিও দেখে না, ও তো বলছে যে ফার্স্টে এটা করো, নিজের ব্র্যান্ড বানাও। সো ওই স্টেপগুলো যদি ফলো করে, আই থিঙ্ক দ্যাটস এ ভেরি লজিক্যাল থট প্রসেস। আই হ্যাভ come to terms with it, and more than come to peace with it. So I think that's normal. ওইটা করেই তোমার ব্যবসাটাকে কিভাবে লং টার্ম স্কেলেবিলিটি এনশিওর করা যায় এটা দেখতে হবে, বাট এটা স্বাভাবিক একটা বিষয়। এবং এইটারই
এই প্রবলেম যে যত বড় প্ল্যাটফর্ম আছে সেই প্রবলেমটা তো স্কেলে দেখছে। অ্যান্ড আমি যখন নিজের প্রবলেম দেখি তারপর আমি সাথে সাথে ইন্ডিয়ার প্রবলেম দেখি, যে বলো না যে নিজের প্রবলেম দেখার পরে বড় একটা প্রবলেম দেখবা, তোমার কাছে তোমার প্রবলেমটা ইজি লাগবে। আমি দেখছি ও ওয়াও, ওদের 10 কোটি টাকা অফার করছে তাও চলে গেছে বিকজ 15 কোটি টাকার একটা অফার পাইছে। ও ওয়াও, তা তো আমরা অনেক ছোট প্রবলেমে আছি এখন। জিনিসটা উল্টা করে একটু চিন্তা করি, এখন একটা ভালো প্রবলেম, সেটা হলো 10 মিনিট স্কুল অনেক আমি দু একটা কেসের কথা জানি যেখানে তোমরা একো হায়ার করছো, ছোটোখাটো কোম্পানি কিনছো, এরকম। আমি একটা স্পেসিফিক এক্সাম্পল দিয়ে বলি, 10x অ্যাডমিশন টাইপ একটা জিনিস ছিল, মেডিকেল ভর্তি কোচিং, আই ডোন্ট নো ইফ ইউ রিমেম্বার। দেয়ারস দিস গাই, একটা ছেলে এবং একটা মেয়ে কো-ফাউন্ডার ছিল। একই হায়ার করি না, অ্যাডমিশন এক্স, রাইট? হ্যাঁ, সুস্মিতা আর পিকন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো যখন কোনো একটা কোম্পানি কেনার চেষ্টা করতেছো, সো ওনারা এখন 10 মিনিট স্কুলের টিচার। হ্যাঁ, টিচার, বাট আমরা একই হায়ার করি নাই। কোম্পানি তোমরা কিনছো? না কিছু নেই। আমরা ইট ওয়াজ আ কোল্যাব বলতে পারো। ওকে, সো কোম্পানির কোনো কিছুতে আমরা হাত দিই নাই। আমরা এরকম দু একটা চিন্তা করছিলাম, বাট পরবর্তীতে যে যখন আমরা নাম্বারসে গেছি, আমরা অলওয়েজ চিন্তা করছিলাম শেয়ার সোয়াপ, যে আমি একটা তোমাকে ছোট ক্যাশ ডিল দিব সো দ্যাট তুমি একটা ক্যাশটা নিয়ে কিছু করতে পারো, বাকি টাকাটা শেয়ার সোয়াপ হবে। মানে তুমি তোমার কোম্পানিটা 10ms এর আন্ডারে চলে যাবে, এটার বদলতে তুমি 10ms এর প্যারেন্ট কোম্পানির শেয়ার পাবা। সো বেশিরভাগ ডিলে যেটা দেখা গেছে, সবাই 100% ক্যাশ ডিল চায়, তার মানে ও এক্সিট চায়। সো এক্সিট দিয়ে তো আমি পারবো না। সো অ্যাটলিস্ট আমরা ওই স্টেজে যাইনি। 10 মিনিট স্কুল এত বড় যে একটা কোম্পানি হায়ার করলাম, মেইন মানুষ চলে গেল, ওর কোম্পানি আমি চালাবো, ওই লেভেলে যাই নাই। সো আমরা ইনফ্যাক্ট টিল ডেট একটাও কিনো নাই কোম্পানি, কোনো না, একটাও কিনে নেই। যা হয়েছে সব কোলাব হয়েছে। ওকে, আই ওয়াজ আন্ডার দ্য ইমপ্রেশন যে ওদেরকে তোমরা মনে হয় কিনে নিছো। কিনে নেই। ওকে, নাইস। ওদের সাথে ইনফ্যাক্ট ওদের সাথে এই ডিসকাশন হয় না, আমাদের অন্য কিছু কোম্পানির সাথে এরকম ডিসকাশন হয়েছিল। অ্যান্ড ওই তো আমাদের ইয়ে ছিল যে ছোটো অ্যামাউন্ট ক্যাশে দিচ্ছি, বাকি অ্যামাউন্ট শেয়ার সপ। ওদের ইয়ে ছিল পুরো মেজরিটি হলো ক্যাশে, বা ছোট একটু শেয়ার। ওদেরটা আমি স্পেসিফিক্যালি বলতেছি কারণ ওরা প্যাসিভ জার্নালের কারণে আমি চিনি ওদের, এই জন্য। না ওদেরটাই না, বাট দে আর ভেরি গুড কিডস, মানে ভেরি প্রেজেন্টেবল, ভেরি গুড টিচার্স। মানে আই পার্সোনালি লাভ দেম। ওদের সাথে আমার কথা হয়েছে তো, অ্যান্ড দে আর ভেরি এন্টারপ্রেনারিয়াল। আমার কাছে ভালো লাগছে, মানে ওর সাথে কথাবার্তা বলেই আমার কাছে মনে হচ্ছে দে আর ভেরি শার্প। আই রিয়েলি লাইক দেম। সো ইফ পিকন অ্যান্ড সুস্মিতা, ইফ ইউ আর ওয়াচিং দিস, আই এম আ বিগ ফ্যান। ওকে, লেটস টক বিজনেস আইডিয়াস। আশপাশে কি দেখতেছো, কি নিয়ে মানুষজনের ব্যবসা শুরু করা উচিত, কি কি প্রবলেম পাচ্ছ আশপাশে, যেগুলো নিয়ে বিজনেস থাকলে মনে হয়তো ভালো হয়? ফার্স্ট অফ অল, তুমি হোয়াইট পেপারটা পড়ছো বাংলাদেশের ইকোনমিক ইয়েটা নিয়ে, একটা হোয়াইট পেপার যে বাংলাদেশের টিম করছিল না, একটা কমিটি করে দিছিল, তারপরে বাংলাদেশের ম্যাক্রো নিয়ে একটা হোয়াইট পেপার দিছে 350-400 পেজের। কত রিসেন্ট? একদম রিসেন্ট, 1 সপ্তাহ 1.5 সপ্তাহ হয়েছে। সো আমি ওটা পড়ছি, পুরোটা এখনো পড়ে শেষ করতে পারিনি, প্রতিদিন ঘুমায় যায় আবার। সো ম্যাক্রো ইকোনমিক্যাল কিছু বিষয় তো একটু স্যাড। তারপরে সেকেন্ড একটা যেটা হয়েছে রিয়ালিটি, আমাদের এখন যেহেতু স্টার্ট আপ ইন্ডাস্ট্রিতে আসি, আমি বেসির সাথে কানেক্টেড, এখন অনেক ডেফিনেশনের জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করা হচ্ছে। কারণ আমার যত বড় নাম্বার দেখাচ্ছে ইন্টারনেট বেজ, ডেফিনেশন এরর আছে যে, ওকে, রাইট? সো লাইক 4 কোটি ইন্টারনেট ইউজার কি আসলে আছে নাকি এরকম? হ্যাঁ, আরো কম ডেফিনেশন প্রবাবলি, যে 3 মাসের মধ্যে 100 কিলোবাইট ইউজ করলে হয়েছে। 100 কিলোবাইট তো কিছু হয় না, রাইট? সো ওই নাম্বারগুলো আরো কম। সো এরকম বেশ কিছু স্যাড রিয়ালিটি আছে। সো ওগুলো যখন দেখছি, আমি একটু কারেন্টলি একটু টেকেন আ ব্যাক, যে ও আচ্ছা ঠিক আছে, এরকম একটা জিনিস। দ্বিতীয়ত আমার কাছে মনে হচ্ছে যে স্টার্ট আপস তৈরি করা বা স্কেল করা আগের থেকে আরও ডিফিকাল্ট হয়ে গেছে। বিকজ লাস্ট ইয়ার বা এই ইয়ারে ফান্ডিং একেবারেই আসে নাই। আলহামদুলিল্লাহ উই গট লাকি যে আমরা গত বছর বা এই বছর 2 বছরে উই রেজড অ্যারাউন্ড, গত বছর একটা ফলো আপ, বাট ইট ওয়াজ ইনসেইনলি ডিফিকাল্ট। আমার কাছে মনে হয়েছে যে দেশের বা ওভারঅল গ্লোবালি অবস্থা না থাকলে আমরা অনেক ইজিলি করতে পারতাম। সো এই দুইটা কারণ, এই কারণে বলছি, আমার কাছে মনে হচ্ছে স্টার্ট আপসের জন্য একটু টাফ টাইম যাচ্ছে। গ্রোথ লেড মডেল, যেটা অনেক ক্যাশ হাংরি, এটা। এবার সে এসএমই নিয়ে আমার আইডিয়া কম, বাট আমার অনেক মজা লাগে। আমি রিসেন্টলি বাংলাদেশে ব্যান আছে, বাংলাদেশি এঞ্জেলস নেটওয়ার্ক, ওইটার পার্ট হয়েছে। সো ওরা পিচ 50,000 টাকা দিছি, ওদের ওখানে পিচ করে, সেগুলো দেখি। আমার ডেক দেখতে খুব মজা লাগে। সো আমার কাছে মনে হয় এটা আমাকে আপ টু ডেট রাখে, রেলেভেন্ট রাখে, মার্কেটে কী হচ্ছে এটা দেখতে ইয়ে করে। আমি এখনো একটাতেও ইনভেস্ট করি নাই, আই জাস্ট বিকাম আ মেম্বার। এই কারণেই মেম্বার। হ্যাঁ, রাইট। সো আমি 3টা এরকম ডেমো ডে হয়েছে, 10টা করে পিচ করে। সো আমি এটা দেখতেছি, মজা লাগতেছে এরকম। সো এইটার কারণে অনেকজনের সাথে পার্সোনালি খাতির টাতির হয়েছে। সো বাট এসএমইগুলোর কী অবস্থা আমি অতটা
অতটা ডিটেলস যাই না, আমি এখন ওরকম ইনভেস্ট করি নাই, বাট কোয়াইট আ ফিউ থিংস আর ভেরি ইন্টারেস্টিং। যেমন আমার ফ্রেন্ডরা যে একটু আগে বলছিলাম ফারিঘর দেখে যে একটা ফার্স্ট এভার ক্যাট ফুড ব্র্যান্ড লঞ্চ করছে চঙ্ক, ও নাইস। আমি ওর সাথে কথাবার্তা বলছিলাম যে মজা তো ওই জিনিসটা, তারপরে যে কয়টা ক্যাট আছে কয়টা ডগ আছে ওইটার পার্সেন্ট ওইখানে ঘাটাঘাটি করছেন, সো ইটস ফান। আর এখন একটা জিনিসটা সুবিধা হচ্ছে কারো কাছ থেকে একটা আইডিয়া পাইলে ChatGPT-র সাথে আমি কথা বলি এটা নিয়ে, ও যতদূর জানে। বাংলাদেশের ব্যাপারে একটু কম জানে, এটা একটা প্রবলেম। বিদেশি স্ট্যাটস হলে সুবিধা হইতো। সো এরকম কোনো আইডিয়া মাথায় আসে নেই রিসেন্ট গত 5 বছরে 6 বছরে যেটা মনে হয়েছে যে যদি 10 মিনিট স্কুল না থাকতো তাহলে আমি এটা নিয়ে কাজ করতাম? হ্যাঁ, বেশ কয়েকটা। যেমন ফিটনেস নিয়ে। তুমি কি ব্রায়ান জনসনের দুনিয়ায় চলে গেছো? না না, ব্র্যান্ডন না, ইন্ডিয়ান একটা কোম্পানি আছে দেখছো, কাল্ট ফিট। ওকে ইটস দ্য অনলি $1 billion কোম্পানি ইন দ্য ফিটনেস ইন্ডাস্ট্রি। ওকে ভেরি ইন্টারেস্টিং। সো ওরা যেটা করে কাইন্ড অফ এয়ারবিএনবি ফর জিম। ওদের বিভিন্ন জায়গায় জিম আছে, অনেকগুলো জিম আছে। সো তুমি একটা কাল্ট পাস থাকবে, ওই পাসটা তুমি যেখানে যাও ইন্ডিয়ার ওদের জিমে ঢুকতে পারবা, যেখানেই যাও ওদের সার্ভিস ইউজ করতে পারবা। তারপরে ওদের আনলিমিটেড এরকম জুম্বা, ইয়োগা যা যা আছে ফিটনেস সব কিছু আছে, তুমি যখন ইচ্ছা ফ্রি অ্যাক্সেস, ঢুকবা দেখবা করবা, এটা আছে। ইটস ভেরি ইন্টারেস্টিং। কাল্ট ফিট, কাল্ট ইট, এরকম বেশ কয়েকটা ইয়ে আছে। আমার মনে হচ্ছে যে আচ্ছা বাংলাদেশে এরকম তো কোনো কিছু নাই, এরকম যদি হইতো তাহলে খুব ভালো হতো। দ্যাট ওয়াজ সামথিং আই ওয়াজ ভেরি এক্সাইটেড। আমি অনেকক্ষণ ধরে ইয়ে করছি। আমার মিরপুরে যে আমার একটা জিমে আমি যাই, স্টারবিজ, সো ওরা বেশ খুবই নাইস। তো ওদের ওনারের সাথে এরকম কথাবার্তা বলতেছিলাম অনলাইনে, ওকে আপনি কী করা যায়। বাট এগেন ওই ইউনিট ইকোনমিক্সে এসে মনে হয় যে ডাজন্ট মেক সেন্স। তারপর আমার মানুষ জিমে যেতে চায় না এবং না, এত মানুষ হ্যাঁ। প্রবাবলি ঘুরেও বেড়ায় না যে যার না, তারপর আমার স্পোর্টস কমপ্লেক্স করার অনেক ইচ্ছা ছিল, ওকে যে এরকম একটা 13 স্টোরিড বিল্ডিং থাকবে যেখানে ফ্লোরে ফ্লোরে বিভিন্ন ধরনের স্পোর্টস থাকবে। বাংলাদেশের স্পোর্টসের অবস্থা এমন কিছু কি আছে যেটা আমাদের সাবস্ক্রাইবাররা শুনে ভাববে যে হ্যাঁ এই ও আচ্ছা, idea টা এটা করা খারাপ যায়? না, এটা আমি করব আগামী সপ্তাহ থেকে? ডিফিকাল্ট না, এরকম 13 বিল্ডিং তো সে করতে পারবে চান্স। আমিও না, আমি যে বললাম না, আমার ছোটবেলা থেকে আমার স্বপ্ন হলো আমার আইডিয়াটাতে একটা খুবই বড় লোক কেউ এক্সাইটেড হবে, আমাকে টাকাটা দিবে। সো ইয়া, আর আমি এখন আরো বিশ্বাসী, বিকজ টেনএমএস চালাতে যে ছোটকালে অনেক স্পন্সর টাকাটা দিছে, পরে ইনভেস্টার দিছে। তো আমার কাছে মনে হয় না এই স্বপ্নটা সত্যি হবে কোনো একটা দিনে। সো এরকম আর ইসলামিক অ্যাপ নিয়ে কাজ করার ইচ্ছা আছে, এরকম আমার যে অথেন্টিক ইনফরমেশন অ্যান্ড স্টাফ থাকবে। সো আমাদের টিমেরই একজন আছে, সো ইনফ্যাক্ট গতকালকেই আমাকে ওর ফুল প্ল্যান দেখাইলো যে অ্যাপে কী থাকবে, কীভাবে কিউরেট করবে, কীভাবে করবে। সো আই গট রিয়েলি এক্সাইটেড। বাট এগেন অনলাইনে অনেক কিছু টেনএমএসের কাছাকাছি জিনিসপত্র, সো আমার একটা কনফ্লিক্ট ইন্টারেস্ট আছে, সো ওই জন্য প্রবলি ওইটাতে ঢুকতে পারবো না। দ্যাট ওয়াজ সামথিং রিয়েলি নাইস, বাট আই গেট এক্সাইটেড। যেমন আরেকটা দিছিল যে ছাদের উপর ফুটবল টার্ফ, ওই নিয়ে আমার কথাবার্তা বলছি। বাট এগেন বিজনেস সেন্স মেক করার জন্য অনেক টাইম দেওয়া লাগে, ওইটা আসলে ডিফিকাল্ট হয়ে গেছে। হাউ মাচ ডু ইউ মেক রাইট নাও 10 এমএস এর বেতন থেকে? বেতন থেকে এক্স্যাক্ট অ্যামাউন্ট বলাটা ডিফিকাল্ট, বাট ভালোই। আই থিঙ্ক রিজনেবল কর্পোরেট জবে আমার বয়সী যারা যেরকম কামায় তার থেকে 5 ভালো, লাখের কম বা বেশি? ওরকম মোটামুটি কাছাকাছি। 5 লাখের মতো। আর বছরে ডিভিডেন্ড আসে? না, আসে না, আমরা just ইয়ে cash? করি না, আমরা তো প্রফিট করতেছি না, আমার তো ও লস। রাইট, হ্যাঁ তোমরা তো গরিব। আমরা অনেক গরিব, আমরা প্রতি বছর লস করি। আমরা ইনভেস্টরের যে টাকা আছে ওই টাকা দিয়েই কোনো রকম চলতেছি। সো আমাদের ডিভিডেন্ড নাই। সো আই এম entrepreneur, but I earn like a salaried employee. কি করতেছো টাকা দিয়ে? টাকা দিয়ে ট্রুথ বি টোল্ড আমার পার্টিকুলার ওরকম ইয়ে নাই। আমি এখন চিন্তা করতেছি যে আমি হয়তো বা কোনো বিজনেসে ইনভেস্ট করবো। আমি জানি না কিরকম কী আছে, যেমন যে আমার ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম চঙ্ক, এটা কেমন, আর টার্ফের একটা ইয়ে আছে, সেরকম 2-4টা জিনিস নিয়ে চিন্তা ভাবনা করতেছি। অ্যাজ ইউ ক্যান ইমাজিন আমার কোর্স থেকে ডিরেক্ট টাকা আসে না, বই রয়্যালটি নাই। সো আই এম স্যালারিড এমপ্লয়ি। সো ইয়েতে তুমি জমা যখন হয়। বই লেখো, বইও কি 10ms পাবলিশ করে বই? না, বইয়ের টাকা আছে, টাকা বাট আসে। বইয়ের টাকাটা বাংলাদেশে খুব বেশি বইমেলা কেন্দ্রিক। সো বইমেলার বাইরে বইয়ের বিক্রি অনেক কম হয়। সো এখান থেকে আসলে যারা বইয়ের রাইটার তারা জানবে, অত আমি তোমার একটা বিজনেস আইডিয়া দিই। আমি একটু আগে ওদের বলতেছিলাম, হোয়াট ইফ আমি নেক্সট বই মেলায় চ্যাট জিপিটিকে হুমায়ুন আহমেদের 100 বই প্রম্পট করে বলি যে আমাকে এই হুমায়ুন আহমেদের স্টাইলে 10টা বই দেন। তারপর আমি ওই 10টা বই নিয়ে আফসার ব্রাদার্সের কাছে যাই, যাই বলি যে ভাই আমি 10টা বই লিখছি, এখন এগুলো একটু পাবলিশ করে দেন। মনে হয় চান্স আছে চলতে পারবে, মানুষ কিনবে না, টাকা দিবে না, মানুষ এটা অনলাইনে পড়তে চাবে। ইজ দ্যাট বিকজ আমার নাম হুমায়ুন আহমেদ থাকবে না এই জন্য? হ্যাঁ, হুমায়ুন আহমেদ না। সো বলবে, আর ওইটা যখন তুমি চ্যাট জিপিটি দিয়ে করে দিবা তখন মানুষ বলবে আচ্ছা ঠিক আছে এটা করছে আমিও করে দিই। আমি তো বলবো না আমি চ্যাট জিপিটি দিয়ে করছি। আর হুমায়ুন আহমেদ তো আর মানুষ ভাববে আমি তো এটা বলবো না এটা হুমায়ুন আহমেদের। আচ্ছা, সবাই ভাবে যে দেয়ার ইজ দিস নিউ রাইটার, নিউ রাইটার হুমায়ুন আহমেদের মতোই। ও আচ্ছা, সেইটা করবা।
আর না, চলবে না। তার কারণ হলো বাংলাদেশের নতুন রাইটারের বই হুমায়ুন আহমেদের মতো বিক্রি হওয়া পসিবলই না, বিকজ মার্কেটই নেই আর। হুমায়ুন আহমেদ আমি যেহেতু বইয়ের ইন্ডাস্ট্রিতে আসি, আমি অ্যামাউন্টগুলো মোটামুটি জানি। হুমায়ুন আহমেদ এককালে যে পরিমাণ বই বিক্রি করছে তার পরবর্তীতে কেউ ওই লেভেলে যাইতে পারে নাই, ধারে কাছেও না। অন্য বই গেছে, লাইক যেমন মুনজেনে ঘরে বসে স্পোকেন ইংলিশ গেছে, বাট ওটা তো আর সাহিত্যিক বই না, ওই বই ওই লেভেলে যায় নাই। সো বইমেলাতে যেমন 100 কোটি টাকার ব্যবসা হয় না কিন্তু, এবং যতদিন যাচ্ছে কমছে। রাইট, লাস্ট 2-3 ইয়ার্সে আরও কমছে। অ্যান্ড আমি লাস্ট 2-3 বছরে বইমেলায় গিয়েও আমার কাছে ক্রাউডটা দেখে মনে হয় না এটা বইমেলা কেন্দ্রিক ক্রাউড, এটা খুবই জেনারিক ক্রাউড। তুমি একটা ইভেন্টে যদি ওই ইভেন্ট স্পেসিফিক ক্রাউড পাও তাহলে কিন্তু ইভেন্টটা সাকসেসফুল হয়। ওই ইভেন্টে যদি জেনারিক ক্রাউড পাও তাহলে কিন্তু লাভ নাই, বিকজ জেনারিক ক্রাউডের কনভার্জন নাই, মিনিং ওরা আসবে বই কিনবে না, ঘুরতে আসছে। অ্যান্ড আমি তো 2017 সালে বই লিখছি, সো তারপর থেকে তো আমি প্রতি বছর বইমেলায় গেছি, এবং আমারও দেখা গেছে প্রতি বছর বইমেলায় যাওয়ার সংখ্যা কমছে। এবং তার কারণ হলো প্রতি বছর বইমেলা যখন আমি আগে যাইতাম তখন যেই ধরনের মানুষের সাথে দেখা হতো, এখন ওই ধরনের মানুষের দেখা হয়, বাট যেটা হয় ওই জেনারিক মানুষের ক্রাউডে তারা হারায় যায়, বুঝছো? সো এইটা একটা প্রবলেম। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের বইমেলার ক্রাউডটা লাস্ট 2-3 বছর যারা বইমেলায় গেছে তারা বুঝবে আমি কি বলতে চাচ্ছি, যে ক্রাউডটা কীভাবে চেঞ্জ হয়েছে, কনভার্সন অনেক চেঞ্জ হয়েছে, বইমেলার ব্যবসা অনেক পরিবর্তিত হয়েছে। এবং ওই পুরা 100 কোটিও তো না, 70-80 কোটি টাকাকে যদি ভাগ দাও বাই দ্য নাম্বার অফ বুকস, পার বই খুব কম, খুবই কম। সো অ্যান্ড গুটি কয়েক যে ভালো বই আছে, আমি সব রাইটারকে পার্সোনালি চিনি, তাদেরও কথাও যদি চিন্তা করো যে 17-18 সাল থেকে এখন তাদের বইয়ের কাটতে একটু একটু করে কমছে। এইরকম একটা সময়ে মানে বাংলাদেশের বইমেলার সিন না, পৃথিবীর এরকম একটা সময়ে একটা বই যিনি লিখতেছে তাকে 13%, 8% রয়্যালটি দিয়ে পাবলিশার 92% রাখা, জাস্ট বিকজ উনি বই পাবলিশ করতেছে। বইগুলো আসলে চলতেছেও রাইটারের নামে, প্রমোশনাল অ্যাক্টিভিটি যা হচ্ছে মোটামুটি সব কিছুতে রাইটার ইনভলভড, কিন্তু পাবলিশাররা অ্যাক্ট করতেছে না, ওনারা লিগালি বইয়ের মালিক, কারণ ওনারা বই ছাপাইছে। এই ইকুয়েশনটা তোমার কাছে কেমন লাগে? যে বাংলাদেশ 15% দেয়, 15% দেয়, বাংলাদেশের 12% নিয়ে অ্যাটলিস্ট আমি যতদূর জানি 12% একটু এটি হয়, বাট 12 থেকে 15 সবাই পায়। আর 2 নম্বর এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, 15% পায় কিন্তু মুদ্রিত মূল্যের উপরে, মানে বইয়ের মুদ্রিত মূল্য যদি 300 টাকা থাকে ও কিন্তু 300 টাকার 15% পায়। বই কিন্তু অ্যাকচুয়ালি 300 টাকায় বিক্রি হয় না, বই মেলা কিন্তু 25% কমে বিক্রি হয়, রাইট? সো 270 টাকার বই কিন্তু বিক্রি হয় 200 টাকায়, বা তোমাকে 15% দেয় কিন্তু 270-এর উপর 15%, তারপরে তুমি অ্যাকচুয়ালি বিক্রিত বইয়ের উপর কিন্তু 20%-এর উপরে পাও। সো আই ডোন্ট থিঙ্ক দ্যাটস দ্য প্রবলেম। অ্যান্ড অলসো গ্রন্থস্বত্ব কিন্তু মেজরিটি কেসে লেখকের কাছেই থাকে, অ্যাটলিস্ট যারা রেগুলার লিখে ওরা জানে যে গ্রন্থস্বত্ব ওর কাছে থাকে। তার মানে ওর কাছে যদি কখনো মনে হয় ডিলটা আমার জন্য প্রফিটেবল না, গ্রন্থস্বত্ব যেহেতু লেখকের কাছে থাকে, লেখক চাইলে পাবলিশার পরিবর্তন করতে পারে, কোনো অসুবিধা নেই। বাংলাদেশে আসলে হয় না জিনিসটা, বাট মেজরিটি গ্রন্থস্বত্ব লেখকের থাকে। প্রবলেম ইজ মার্জিন না, প্রবলেম ইজ ভলিউম। ওকে, ও 20% পাচ্ছে, অসুবিধা নাই, বাট বিক্রিত হয় না বই, বুঝছো? দ্যাটস দ্য প্রবলেম। এটা কি আমরা বড় হয়ে গেছি এবং নস্টালজিয়া থেকে মনে হয়, নাকি এটা সত্য যে ছোটবেলায় আমরা সবাইকে দেখতাম স্কুলে বই নিয়ে আসতেছে, সবাই স্কুলে বই পড়তেছে? তুমি জাস্ট ইমাজিন আগের 2017 সাল, লেটস সে কথার কথা 100 কোটি টাকার বই বিক্রি হয়েছে, আমাদের ইনফ্লেশনের সাথে যদি অ্যাডজাস্ট করো, ধরে নিচ্ছি পেসিমিস্টিক 6-7% ইনফ্লেশন, নট দ্য অ্যাকচুয়াল 10% প্লাস, ওইটার সাথেও যদি অ্যাডজাস্ট করো তাও তো এখন 150 কোটি টাকার মার্কেট হয়ে যায়। হয় নাই তো, হাফ, তার মানে ডিগ্রোথে আছে। সো মার্কেট ইজ ডিগ্রোয়িং। মানুষ বই পড়ে না কেন? বাংলাদেশের মানুষের আগে এন্টারটেনমেন্টের একটা বিশাল অংশ ছিল বই, বিকজ মানুষের এন্টারটেনমেন্টের পার্সেন্টেজ করলে এটা একটা বৃহত্তর অংশ ছিল। এখন যেটা হয়েছে, বই ওইটুকু জায়গাতেই আছে, বাট ওই পার্সেন্টেজে খাপ নিয়ে গেছে টিকটক, ইনস্টাগ্রাম, এটা করে 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 বই ডাইলুট হইতে একদম ছোট হয়ে যাচ্ছে। ইমাজিন স্টার্ট আপ, তোমার শেয়ার সংখ্যা ওইটাই আছে, বাট অনেক মানুষ ঢুকতে শেয়ার ইস্যু করতে তোমার স্মল পার্সেন্টেজ চলে আসছে। এতে বইয়ের কোয়ালিটি খারাপ হওয়ার বা রাইটারের কোয়ালিটি খারাপ হওয়ার ক্রেডিট কত, আর মানুষ জাস্ট টিকটকে চলে গেছে এটা কত? আই থিঙ্ক ইটস অ্যান ইনফ্লুয়েন্স, রাইট? চিকেন এগ না বলি। সো যখন মানুষ ভালো রাইটাররা বই থেকে টাকা কম পাইছে, ভালো রাইটার আসা কমে গেছে। ইন্ডিয়ান ক্রিকেট টিম এত ভালো করার জন্য তো তুমি জানো আইপিএল এর একটা বিশাল ইম্প্যাক্ট আছে, ওদের টাকা পয়সা একটা, বিকজ ক্রিকেট বোর্ডের টাকা ঢালছে, ভালো ক্রিকেটার আসে, ভালো ক্রিকেটার আরও ভালো করছে, আরও কমার্শিয়াল অ্যাড আনছে, ক্রিকেট বোর্ড আরও বড়লোক হয়েছে, আরও টাকা দিছে, রাইট?
যেই স্পোর্টে যত টাকা আসে ওই স্পোর্ট তত বেটার হয়। সেম গোজ ফর ফুটবল বলো, ফর্মুলা 1 বলো, গলফ, যেই জায়গায় বলো। আর যেই ইন্ডাস্ট্রির টাকা নাই, ইন্ডাস্ট্রি ইজ স্টার্ভিং, ইন্ডাস্ট্রির প্রতিটা স্টেক হোল্ডার ইজ স্টার্ভিং। সো একটা স্টেক হোল্ডারও তার সেন্ট্রাল রুজিরুটি বা প্রাইমারি রুজিরুটি হিসেবে ওই পেশাটাকে নেয় না। বাংলাদেশে প্রফেশনাল রাইটার কিন্তু এখন নাই বললেই চলে, গুটি কয়েক। যাদের বইয়ের টপ সেলার আমরা দেখি, লাইক লেটস সে রকমারিতে টপ 10-এ আছে, তুমি দেখবা তারা 90% প্লাস প্রফেশনাল রাইটার না, দে আর রাইটার্স, বাট তাদের প্রাইমারি রুজি সামথিং এলস। ডু ইউ সি এরকম একটা সময় আসবে যখন পুরো বইমেলাই হয়ে যাবে কোচিং সেন্টারের বই বিক্রির না, জায়গা? ওইটা হবে না। তার কারণ হলো কোচিং সেন্টারের জন্য বইমেলা সেন্স মেক করে না। কারণ কোচিং সেন্টারের জন্য বা গাইড বইয়ের জন্য, গাইড বইয়ের মার্কেট 5,000 কোটি টাকার বেশি, বইমেলা বিক্রি হয় 100 কোটি। কোচিং সেন্টার ইন দ্য সেন্স যে আপনি ইংলিশ শিখবেন, আপনি এই বইটা কিনেন, আপনি না, ওইটা হবে না। তার কারণ কি, ওই বই কেনার জন্য তোমার নর্মাল চ্যানেল ইনাফ। যেটা বললাম না, গাইড বই মার্কেট 5,000 কোটি টাকার। গাইড বই মার্কেট একটা 100 কোটি টাকার মেলা কেন্দ্রিক কাজই তো করবে না ওরা, রাইট? ওর তো অলরেডি সাপ্লাই চেন ইজ দেয়ার, ওর সাপ্লাই চেনের জন্য একটা আলাদা ক্যাম্পেইন করার কোনো দরকার নেই। দ্যাট টু ফর 100 কোটি টাকা, ওর 5,000 কোটি টাকার মার্কেট আছে। সো 50 ভাগের 1 ভাগ, 2%। ডাজন্ট মেক সেন্স। লেটস টক মার্কেটিং। 10 মিনিট স্কুলের মার্কেটিং আসলে কিভাবে হয়, একটা ফার্স্টে থেকে বলো যে কিভাবে ঠিক হয় যে এই বিষয়ের উপরে এখন আমাদের একটা কোর্স আসবে, এবং এটা ঠিক হওয়ার পরে কোর্সটা কিভাবে হয়, অ্যান্ড দেন মার্কেটিং স্ট্র্যাটেজিটা কিভাবে হয়? আচ্ছা, সো আগে তো আমরা দেখতাম যে সোশ্যাল মিডিয়াতে যা চলতেছে যাচ্ছে, ঠিক আছে, এই বিষয়ে অনেক মানুষের চাহিদা আছে, লেটস ডু ইট। এখন যেটা হয়েছে, অনেক বেশি ডেটা ড্রিভেন অ্যাপ্রোচ ফলো করি। 2 নম্বর পরিবর্তন যেটা হয়েছে, আগে আমরা সবগুলো চ্যানেলেই সেল করার চেষ্টা করতাম। আচ্ছা, আমরা সোশ্যাল মিডিয়াতে যখন কন্টেন্ট মার্কেটিং করছি ওইখানেও বলি যে আচ্ছা কোর্স, কিন্তু সো লাইভেও আছে, কোনো ফানেল ছিল না। এখন যেটা দেখছি যে আমাদের কোর্সের প্রাইস যত বাড়ছে তত র্যান্ডম সেলিং কমে গেছে। ইউ হ্যাভ টু সেল ইট থ্রু আ প্রপার ফানেল। সো এখন আমাদের প্রতিটা কোর্সের একটা ফানেল থাকে। যেমন আমি আমাদের অফলাইন কোর্সে যদি ফানেল বলি, আমরা কখনো বলি না অফলাইন কোর্সের জন্য যে কোর্সটা কিনেন বা ভর্তি হন। অলওয়েজ উই সে যে আমাদের একটা ফ্রি ক্লাস করেন। সো আমাদের টপ অফ দ্য ফানেল, যদি ওটা ফানেল চিন্তা করি, টপ অফ দ্য ফানেলে কন্টেন্ট মার্কেটিং হয়, অ্যাডস যায়, কমিউনিটিজে এঙ্গেজমেন্ট যায়, সব কিছু হয়। প্রতিটার একটাই সিটিয়ে একটা ফ্রি ক্লাস করেন, ব্রাঞ্চে আসেন। দেন মিডল অফ দ্য ফাইনাল হলো ফ্রি ক্লাসটা। ফ্রি ক্লাসটা আমরা ম্যাগনানামাসভাবে অ্যারেঞ্জ করার চেষ্টা করি। আমাদের ফ্রি ক্লাস খুব ইন্টারেস্টিং। একটা রুমে স্টুডেন্টরা থাকে, একটা রুমে প্যারেন্টস থাকে। দেন স্টুডেন্টদের যে ক্লাসটা হয় ওটা আমরা পুরো স্ট্রিম করি প্যারেন্টসদের রুমের টিভিতে। সো প্যারেন্টসরা পুরো টাইম দেখতে পারে স্টুডেন্টদের কী ক্লাস হচ্ছে। দেন আমাদের একদম এক্স্যাক্ট মিনিট বাই মিনিটই আছে। আমার মিনিটেও আছে যে 20 মিনিটে ওদের রুমে ঢুকবেন, ওদেরকে বলবে যে আপনারা চা খাবেন না কফি খাবেন। দেন ওটা আসে। দেন 1 ঘন্টা যখন ক্লাস হয়, আমাদের অ্যাডমিশন অফিসার ঢুকে, ওদের মধ্যে একটা পরীক্ষা হয়, পরীক্ষার খাতাটা নিয়ে ওদেরকে দেখায় যে আপনার স্টুডেন্ট কীরকম কী মার্কস পাইছে। সো ইটস আ হোল এক্সপিরিয়েন্স। অ্যান্ড দেন ওই এক্সপিরিয়েন্স করার পরে ও যায় হলো অ্যাডমিশন অফিসারের কাছে, অ্যান্ড দেন অ্যাডমিশন অফিসার এটা করে। সো টপ অফ দ্য ফানেলের সবার একটাই কথা, ফ্রি ক্লাসে আসো। দেন ফ্রি ক্লাসে সবার একটাই কথা, জাস্ট এক্সপিরিয়েন্স ইট। অ্যান্ড দেন বটম অফ দ্য ফানেলে এডিও জাস্ট বলে যে হোয়াট, দিস ইজ দ্য প্রাইসিং, আপনি কি ইন্টারেস্টেড কি না। সো আমরা ওই সেম ফানেলটা মনে করি অনলাইনে খেতো, যেমন আমাদের সিবিসি লাইভ কোহর্ট বেস কোর্সেস তোমার মতো যেগুলো আছে, আমরা ওগুলো লঞ্চ করছি। সেম ফার্স্ট টপ অফ দ্য ফানেলের সকল চ্যানেল বলে যে একটা ফ্রি ক্লাস করে, ফ্রি ক্লাস হবে জুমে। দেন ফ্রি ক্লাসে পুরো এক্সপিরিয়েন্সটা দিয়ে বলো আচ্ছা ঠিক আছে, এখন যদি হয় ইউ ক্যান ডিরেক্টলি বাই অর ইউ ক্যান কল 16910। সো 16910 আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজার বাকি ডিটেলসগুলো বলে, পেমেন্ট এটা করে। সেম অ্যাকাডেমিক্সেও। সো উই ফলো দিস ফানেল, টপ অফ দ্য ফানেল, মিড অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল। টপ অফ দ্য ফানেলে একটাই সিটিয়ে থাকে যে এক্সপিরিয়েন্স, অ্যান্ড দেন এক্সপিরিয়েন্স করার পরে তারপর উই গিভ দেম দ্য ডিটেলস। বিকজ প্রোডাক্টের প্রাইস যত বেড়ে যায় তত ফানেলটা মেনটেন করাটা মোর ইম্পর্টেন্ট হয়ে যায়। টপ অফ দ্য ফানেলে বেশি মানুষ আনার জন্য কী কী ধরনের জিনিস কাজ করছে? অ্যাকাডেমিক্সের জন্য লাইভ ক্লাসেস, বিকজ লাইভ ক্লাসেসে ইউ টেন টু গিভ ভ্যালু। বিকজ সিম্পল হিসাব, তুমি যত বেশি ভ্যালু দিবা ওকে তোমার ফ্রি ক্লাস এক্সপিরিয়েন্স করাতে তত কম কথা বলা লাগে। সো নর্মালি একটা রিলের থেকে একটা শর্ট ভিডিওতে বেশি ভ্যালু দেওয়া যায়, শর্ট ভিডিওর থেকে একটা লাইভে বেশি ভ্যালু দেওয়া যায়। অ্যান্ড কারেন্ট ফেসবুক অ্যালগরিদমে শর্ট ভিডিও একেবারে ভালো পারফর্ম করে না, লাইভ করে অথবা রিল করে। সো ইটস লাইক মেরুর 2 প্রান্তে। সো রিলে ইউ গেট মোস্টলি দ্য অ্যাওয়ারনেস, লাইভে ইউ টেন টু গিভ দ্য ভ্যালু। সেই দুটা হলো অর্গ্যানিক। পেইডে উই ডু বোথ ফেসবুক অ্যান্ড ইউটিউব মার্কেটিং, কাইন্ড অফ 50-50 লেভেলে। সো এখান থেকে ড্রাইভ করি। আর এছাড়া একটা বড় জায়গা আছে হলো কমিউনিটি।
এইটা খুবই ইন্টারেস্টিং জায়গা, যেমন আমাদের ক্লাস 6, 7, 8, 9, 10 প্রতিটা ক্লাসের জন্য আলাদা আলাদা গ্রুপ আছে। ওই গ্রুপে দেখা যায় যে 15-20 হাজার মানুষ আছে, বাট ক্লাস 6-এর 15,000 মানুষ, ক্লাস 6-এরই 15,000 মানুষ, একদম সলিড ডেটা। সো ক্লাস 6-এর কোনো ক্যাম্পেইন যদি করতে হয় ওইখানে করতে হয়, দ্যাট ড্রাইভস আ লট অফ ট্র্যাকশন। অ্যান্ড এটার মজার বিষয় হলো এখানে মোস্টলি প্যারেন্টসরা থাকে। সো প্যারেন্টস আমার একটা ক্যাম্পেইন করলাম যে ওদের পোস্টার প্রেজেন্টেশন ছিল এই বছর, যে তোমাদের পোস্টারগুলোর বানানোর পর ছবি তুলে পাঠায় দাও। সো পাঠানোর নিয়ম ছিল যে স্টুডেন্টের নাম, ক্লাস, কোন বিষয়ে পোস্টার। সো 90%-এরই নাম থাকে প্যারেন্টসের, মানে প্রোফাইল, অ্যান্ড দেন দেখা যায় স্টুডেন্টের নাম এইটা এরা। সো দ্যাটস বেশি ইন্টারেস্টিং। সো কমিউনিটিগুলো খুব ড্রাইভ করে। সো এইটা একটা খুবই ইন্টারেস্টিং জায়গা। ক্লাস 1 থেকে 10-এর মধ্যে কোন ক্লাসের মানুষকে কনভার্ট করা সবচেয়ে সহজ? 10। 10 হ্যাঁ, যত হায়ার ক্লাস তত, তত ইজি। বিকজ ও এক্সপোজড টু দ্য সোশ্যাল মিডিয়া মোর। যেমন তুমি 6, 7, 8, 9, 10 যদি বলি, আমাদের অ্যাকচুয়াল নাম্বার যদি পেইড ইউজারের বলি, 6 থেকে 7 একটু বেশি, 7 থেকে 8 একটু বেশি, 8 থেকে 9 একটু বেশি, 9 থেকে 10 একটু বেশি। অ্যান্ড দ্যাট হ্যাজ বিন দ্য কেস ফর দ্য লাস্ট 4-5 ইয়ার্স। সো যে তার কারণ হলো যত বেশি বড় ক্লাসে উঠে তার সোশ্যাল মিডিয়া এক্সপোজার বাড়ে। সোশ্যাল মিডিয়া এক্সপোজার যত বাড়তেছে তত আমাদের কন্টেন্ট দেখতেছে, যত আমাদের কন্টেন্ট দেখতেছে মানে তত ট্রাস্ট হচ্ছে। সো ওইটা কনভার্ট করাটা ইজিয়ার হয়ে যায়। মিডিয়া বাইংয়ে কীরকম টাকা খরচ করতে হয় 10 মিনিট স্কুলের? ডিপেন্ড করে ভার্টিক্যাল ওয়াইজ। ইউজুয়াল মান্থে $20+। $20,000 বেশি না 20 লাখ? 20 লাখের বেশি। $20 লাখ হ্যাঁ, বেশি। সেম ইয়ে। সো আর মাঝে মধ্যে যখন মনে করো তোমার বড় ধরনের ক্যাম্পেইন করা লাগতেছে ডিসেম্বর, জানুয়ারি বা এরকম কোনো টাইমে বা কোনো স্পেশাল ওকেশনে, তখন হয়তো বা একটু বাড়া কমা হয় ওই জায়গাগুলোতে। বাট এখন যেটা হয়েছে, আগের স্পেন্ডিংগুলোর থেকে এখন স্পেন্ডিংগুলো আর অনেক র্যাশনাল বেসড হয়, বিকজ এখন আমরা বুঝে গেছি যে কোন কোন জিনিস কাজ করে, কোন কোন জিনিস কাজ করে না। সো কিছু কিছু জিনিস যেগুলো কাজ করে না, আমরা অনেকবার করে বুঝে গেছি, ওকে দিস ডাজন্ট ওয়ার্ক, সো লেটস নট স্পেন্ড মানি অন টপ অফ ইট। সো ইয়া। নাইস। আমি রিসেন্ট সময়ে যেটা দেখেছি, আমি সবসময় চেষ্টা করছি প্যাসিভ জার্নাল খুবই ফেসবুক অ্যাড দিয়ে মেইনলি আমি বিজনেস কাস্টমার পাওয়ার চেষ্টা করছি, এবং সবার সাথেই এটা হয়েছে। আমিও এটা দেখেছি যে 2018-তে যখন আমি কাস্টমার কনভার্ট করতাম তখন $2-2.5 এরকম খরচ হইতো, এবং আমাদের দাম অনেক, সো ধরো 250 বা $125 এরকম। সো $2-2.5 কনভার্ট হইতো একজন, এখন ওটা চলে গেছে $40, $45, $50 এরকমের আশপাশে। বাংলাদেশের টাকা ডিভ্যালুড হয়েছে, থার্ড পার্টির কমিশন বাড়ছে, ভ্যাট বাড়ছে। সো তুমি যদি এই সবগুলো অ্যাকাউন্ট করো, ওইটা আরও বেশি বাড়বে। সো ইট হ্যাজ বিন আ ভেরি ডিফিকাল্ট কেস। তুমি কি কখনো এরকম একটা সময় ইমাজিন করো যে, এই জিনিসটা আমরা একটু আগে কথা বলছি, বাট তুমি কি এরকম একটা জিনিস ইমাজিন করো কখনো যে আমি এইভাবে সব কিছু করতেছি, হঠাৎ একদিন কিছু একটা হইলো যে কারণে নতুন মানুষ আর 10 মিনিট স্কুলে আসলো না, অ্যান্ড আমি ব্যাংকরাপ্ট হয়ে গেলাম? হ্যাঁ, আমি তো বললাম তো, আমার কাছে মনে হয় যে আমরা যদি অ্যাডপ্ট না করতে পারি উইথ দ্য নিউয়ার টেকনোলজি, আমাদের আগের জেনারেশনে কত বিজনেস একদিনে গায়েব হয়ে গেছে না। জাস্ট দের ইজ আই ওয়াজ ওয়াচিং আ ভিডিও, আমি জানি না কতটুকু সত্য না মিথ্যা, যে এআই এর কারণে কোন কোন পাবলিকলি লিস্টেড এডুকেশন কোম্পানির শেয়ার ভ্যালু ড্রপ করছে। সো ম্যাসিভ, রাইট? সো ওয়ান ফাইন ডে তুমি দেখলা যে আসলে আমার যতগুলো ভিডিও আছে, হাজারখানেক ভিডিও ফিড করা হয়েছে, দেন ও আমার টোনে এক্স্যাক্টলি আমি যে জিনিসপত্র পড়াতে পারি ও পড়াতে পারে। ও ওয়াও, হ্যাঁ, ও পার্সোনালাইজেশনটাও করতে পারে প্রতিটা স্টুডেন্টের বেসিসে। সো ইফ দ্যাট টুল ইজ অ্যাভেলেবল অ্যাট আ চিপার রেট দেন হোয়াট আই ডু, মানে কম্পিউটেশনাল পাওয়ারের দাম আয়মান সাদিকের টাকার থেকে, টাইমের থেকে কম, দে উইল টেক দ্য কম্পিটিশনাল পাওয়ার বেসড এআই দিয়ে করে ফেলো। এআই এজেন্ট নিয়ে এখন অনেক কথাবার্তা হচ্ছে না। এআই এজেন্ট পারপাস তো এটা, যে এআই এজেন্ট কোন কোন হিউম্যান এজেন্টকে রিপ্লেস করতে পারে। আই থিঙ্ক টিচিংও পসিবল। যখন দেশের কোনো একটা অস্থিতিশীল অবস্থা চলে, দেশে বিভিন্ন ধরনের অস্থিতিশীল অবস্থা চলে আমরা জানি, তখন এমন একটা বিজনেস যেইটা মানুষ পারসিভ করে ইজ ভেরি ক্লোজ টু দ্য কারেন্ট গভর্নমেন্ট, সেই রকম একটা বিজনেসে কীরকম ইম্প্যাক্ট পড়ে? ডিফিকাল্ট। অস্থিতিশীল বলতে আমরা কিরকম অস্থিতিশীল বলছি, যে লাস্ট জুলাই ধরো, হ্যাঁ, ইনসেইন। যেমন আমি যদি আমার কথা বলি, আমি একদম সবার আগে যেমন 13 তারিখ আমার স্টিল রিমেম্বার, ফার্স্ট পোস্ট দিছিলাম যে কোটা আন্দোলন, কোটা সংস্কার দরকার এইটা। সো তখন তারপরে আমাকে অনেকজন নক করে বলছে যে আয়মান দেখো এটা কিন্তু অ্যান্টি গভর্নমেন্টই হইতে পারে। ভাই এটা তো লেজিট, আমি তো আগেও যখন কোটা আন্দোলন হচ্ছে তখন তো আমি সেম কথাই বলছি, তো সত্য সবারই লাগবে, গভর্নমেন্ট তো চেঞ্জ করছিলই, তো এটাতে খারাপ কি?
তারপর যখন ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট মারামারিটা হইলো, যেখানে রক্তপাত হইলো, তখন আমি সিরিয়াসলি ছিলাম যে আমার ভার্সিটিতে রক্তপাত কেন হইলো, বিকজ আই ফিল লাইক আমি ঢাকা ভার্সিটিতে পড়ছি, আমার বউ পড়ছে, আমার ভাই পড়ছে, আমার বাপ পড়ছে, আই হ্যাভ টাইজ উইথ ইট, রাইট, ওয়াই নট। ওই দিন রাতে আমাকে অনেক কল করছিল, তাই আমি বললাম, ঠিক আছে, মানে ওকে। দেন নেক্সট ডে হোয়াট হ্যাপেন, আই ওয়াজ নট রেডি ফর ইট। সো তখন তো অ্যাগেন তৎকালীন আইসিটি স্টেট মিনিস্টার পোস্ট দিল যে 5 কোটি টাকার ইয়েটা বাতিল। বাট একদম আই সোয়ার যে আমার কাছে কারো, ইভেন টেনএমএসে কারো কাছে 5 কোটি টাকা কারো গায়ে লাগে নাই। যেটা গায়ে লাগছে বা যেটা ভয় পাইছে যে ও ড্যাম, তার মানে কি গভর্নমেন্ট আমাদেরকে ব্ল্যাকলিস্ট করলো না, হচ্ছে একটা মিনিস্টার পোস্ট দেয় না এমনি, ওর সারাদিনে কোনো পোস্ট নেই, আমাদেরটাই পোস্ট দিচ্ছে অ্যান্ড ডিরেক্টলি মেনশন করে, তার মানে উই আর গন, মানে আমরা তো শেষ, আর তো কিছু করার নেই। তো তারপর তো উনি রিমান্ডে যাওয়া বলছেও যে তৎকালীন এডুকেশন মিনিস্টার বলে তাকে এটা করতে বলছে, তার মানে তো ইউ আর আউট। সো দেন আই ওয়াজ লাইক ওকে, তাহলে তো ইটস গন, মানে কিছু করার নেই। 5 কোটি টাকা তো গেছে, ওইটা তুই না, তুমি তো ব্যবসা ইন করতে দ্য পারবা সেন্স না। যে দ্যাটস ট্রু, বাট নর্মাল মানুষের মনে যখন কোনো একটা এরকম আনরেস্ট চলতেছে, তখন কতজন নর্মাল কনভার্সনের সাথে যদি আমরা হিসাব করি, তার আগের 3 মাস বা তার পরের 3 মাস, কতজন মানুষ এই টাইজ হাবিজাবি পারসিভড এই ধরনের জিনিসপত্রের কারণে টেনমেন্ট স্কুল থেকে সরে যায়, কত মানুষ মনে ও হয় না, নাথিং। সেলসে কোনো ইম্প্যাক্ট পড়ে না? ও না, অ্যাবসলুটলি না। সো আফটার দ্যাট হ্যাপেন্ড, তারপরে তো অফকোর্স ইট ওয়াজ ভেরি ক্লিয়ার যে গভর্নমেন্ট তো আমাদেরকে জাস্ট বন্ধ করে দিতে চায়। সো তারপর তো আমরা আমাদের মতো পোস্ট চালাই গেছি। টেনএমএস এর মেইন পেজ সবার আগে ব্ল্যাক করছিলাম আমরা। তারপরে যখন রেড করা হলো, আমরা তখন রেডও করছি। তখন আবার কিছু ছেলে পেলে আবার ওইটাও করছে, দেখা যায় আয়মান সাদিকেরটা রেড, ওইটা ব্ল্যাক। আর ওইটা ব্ল্যাক তো করছি 15 দিন আগে ওইখানে, বিকজ বাই দ্যাট টাইম আমার টিমের একজন আমাকে বলছিল যে আয়মান ভাই দেখেন, এটা নিয়ে আসলে এত চিন্তা করেন না, বিকজ ইদার ওয়ে আপনি থাকতে পারবেন না দেশে, কী আছে। দেন আমরা মিরপুটি হচ্ছে আন্দোলন করছি, ওয়াজ অল গুড। বাট ওই টাইমে তো কোনো পড়ালেখার কোনো কিছু চলে না, তো টেনএমএস বন্ধ ছিল। অ্যান্ড যখন অসহযোগ আন্দোলনে ডাক দিল, আমরা রাতে 12টার সময় মিটিং করে বসে, ঠিক আছে আমরাও বন্ধ। তো তখন আমরা অনেকে ভাবছে টেনএমএস বন্ধ হয়ে গেছে, আমরা ক্লাস অপারেশন সব বন্ধ করে দিয়েছিলাম। তারপরে যখন আবার রিস্টার্ট হইলো, তারপরে আমরা আগের টাইমের সাথে যদি কম্পেয়ার করি, নাথিং, না নাথিং। ওকে, দ্যাটস গুড টু হিয়ার। বাট জেনারেলি দেশের ইকোনমিক সিচুয়েশন খারাপ হওয়ার সাথে কি সেলসে কোনো ইম্প্যাক্ট পড়ে না? তাও পড়ে না। এতটুকু বোঝা যায় না, গ্রোথে ঝামেলা হয়। হ্যাঁ, সো যেটা দেখা যায় আমাদের তো অলওয়েজ একটা গ্রোথ টার্গেট থাকে। সো আমরা ডিক গ্রোথে কখনো যাই নাই আমাদের হিস্ট্রিতে, বাট গ্রোথ অনেক স্লো হয়ে গেছে। সো ফর এক্সাম্পল আমাদের তো টার্গেট থাকে যে গ্রো করবো, রাইট, বিকজ একটা মান্থ টু মান্থ একটা টার্গেট থাকে। বাট হ্যাঁ, মান্থ টু মান্থ টার্গেট আমরা অনেক টাইমে মিস করছি। তো ডিক গ্রোথ কখনো হয় নাই, বাট গ্রোথ টার্গেট অনেকবার মিস করছি। এখন আমরা ইন্টারনালি একটা জিনিস চেষ্টা করি যে ম্যাক্রো ইকোনমিক্যাল ফ্যাক্টরের উপর দোষ দিতে চাই না, বিকজ ওরা একবার দোষ দিয়ে দিল তো এভরি ফেইলার, ও আচ্ছা আমরা তো খুবই জোস, বাট টাকা নাই, দেশে টাকা নাই, আমার তো খুবই জোস, বাট ইনফ্লেশন, আমার তো খুবই জোস, প্রাইসের কারণে হচ্ছে না। সো এই কনভারসেশন আবার একবার ঢুকে গেলে ইটস ভেরি ডিফিকাল্ট টু গেট আউট অফ ইট। আমরা দেখছি যে আমাদের মাইন্ডসেটে ওটা হয়ে যায়। বাট আমি যদি একবার বিশ্বাস করি যে আমার গ্রোথ নাই ইজ বিকজ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, তাহলে তো লাভ নেই। সো ওই জন্য ওইটা বিশ্বাস করার চেষ্টা কম করি, বাট মাঝে মধ্যে ভয় লাগে। ইটস ট্রু। ওকে, আমাকে বলো, তুমি যেহেতু এডুকেশনাল কন্টেন্ট ইন্ডাস্ট্রির পিওনিয়ার, সবসময় দেখা যায়, তো সিকোয়েন্সটা আমি তোমাকে বলি, কোনো একটা অ্যাওয়ার্ড শো লঞ্চ হয়, প্রথম বছর তোমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়, আমার টেমপ্লেটটা মুখস্থ, প্রথম বছর তোমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়, সেকেন্ড বছরে অ্যাওয়ার্ড দেওয়া হয় আমাকে অথবা এনায়েতকে, এরপর থার্ড বছরে আয়সা নাফিস পায়, এবং তারপরে যাই আর আমি ট্র্যাক করি না কি হয়। এটা হলো গিয়ে টেমপ্লেট সবার। সো কন্টেন্ট তুমি কোথায় দেখতেছো যাচ্ছে, স্পেশালি লং ফর্ম কন্টেন্ট কোথায় যাচ্ছ দেখতেছে, কোথায় মনে হচ্ছে তোমার যে যাবে, এবং হ্যাঁ, অ্যাজ আ অ্যাসপায়ারিং এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েটর, হোয়াট শুড সামওয়ান ফোকাস অন? আমার কাছে মনে হয়েছে আমি রিসেন্টলি অনেক বেশি শর্ট ফর্ম কন্টেন্ট বানাচ্ছি। ওকে, এটা বানানোর একটা রিজন হইলো, আমাদের বার্ষিক পরীক্ষা হইলো না, সো বার্ষিক পরীক্ষায় আমাদের টিম বলছিল ভাই বার্ষিক পরীক্ষার জন্য একটা সিরিজ বানানো দরকার। আমি বললাম আচ্ছা ঠিক আছে, লেটস ট্রাই আউট আ মডেল। সো আমি সাদমানের আইপ্যাড একটা নিছি, নিয়ে আমি একটা সেশনে গেছিলাম, বুঝছো। সেশনে আমার স্লাইড বানানোর কথা ছিল, বাট আমি স্লাইড বানাই নাই। না বানায় এত যে আচ্ছা ওয়াই নট, আমি আইপ্যাডে আঁকবো, এটা স্ক্রিন কাস্ট করবো, কেমন হয়। অ্যান্ড উই ডিড ইট, ফ্যান্টাস্টিক হয়েছে, আমার খুব মজা লাগছে। অ্যান্ড দেন মজা লাগার পরে ওয়ার আই ডিড ইজ, আমি তোমার দেখাই, আমি বলছি আচ্ছা ঠিক আছে একটা কাজ করি, আমরা এই সিরিজটা করি, আমি এরকম করবো যে এক্সামের জন্য যা যা লাগে আমি ওদেরকে বলবো, অ্যান্ড দেন আসবে, আমি একবার আইপ্যাডে
একে দেখাবো, মানে আমি একটা স্টুডেন্টকে যদি পাশে পাইতাম তাহলে কেমন হইতো। সো ভালো কথা। অ্যান্ড দেন আমি একটা একটা করে টিকটকে এগুলো আপলোড করা শুরু করলাম, এই যে এরকম ওকে, সবগুলো টিকটকে। অ্যান্ড খুবই ইন্টারেস্টিংলি ইভিসি এখান থেকে হ্যাঁ, 8.5 মিলিয়ন, ও নাইস, 8.5 million, 8.5, 9 million, 8.1 million, 8.2 million, 108K, 3.1 million, 6.5 million, 1.1 million. It erupted like crazy. টিকটক আমার কাছে খুব মজা লাগে। দেন আমি বললাম যে এটা ফেসবুকেও দিই, ফেসবুকেও 2 মিলিয়ন হয়েছে, বাকিগুলো দেখা যায় যে 400K to 600K। আমি ওয়াও, বিকজ আই ফিগার্ড রিলের অ্যালগোরিদমটা একটু ডিফারেন্টলি কাজ করে। আমার কাছে মনে হচ্ছে আমার ফেসবুক পেজে এই এত বাচ্চা অডিয়েন্স নাই, বাট দেন ওর অ্যালগোরিদমটা এখন এত স্ট্রং হয়েছে, ও এক্স্যাক্ট ওই অডিয়েন্সের কাছেই নিয়ে যাচ্ছে। রিলেটা কিন্তু ফিডে আসে না, ওই রিলের ইয়েতে আসতে থাকে। Then I got really hooked to this idea of creating reels. So our last 25 contents are all reels. My next 25 contents that I planned with ChatGPT is also reels. যে ভাই আমি এটা করবো, অ্যান্ড ChatGPT কে আমি খালি কি বানাইছি জানো, হুক। বিকজ আই ফিগার দিস ইজ মাই কন্টেন্ট, আমি ওকে আমার স্ক্রিপ্টটা দিই, স্ক্রিপ্টটা দিয়ে আমি বলি ক্রিয়েট আ হুক। বিকজ আমি দেখছি যে এই রিলসের জন্য স্টার্টিং হুক অ্যান্ড ভিজুয়াল হুকটা ইজ ভেরি ফ্রিকিং ইম্পর্ট্যান্ট। সো টিটিএইচ যেটা বলে, টাইটেল থাম্বনেইল হুক। সো আমার কাছে মনে হচ্ছে আগে এটা যত ইম্পর্টেন্ট ছিল, হুক এটার জন্য আরও অনেক ম্যাসিভলি ইম্পর্ট্যান্ট। সো দিস ইজ ওয়ান। বাট আই অলসো বিলিভ শর্ট ফর্ম কন্টেন্ট ফ্যানস অ্যান্ড লয়্যালটি তৈরি খুব কম করে, লং ফর্ম কন্টেন্ট করে। বিকজ যে আমার কন্টেন্টগুলো দেখছে, বিকজ এরকম 8 মিলিয়ন 9 মিলিয়ন, এরা কিন্তু আমার কন্টেন্ট দেখতে আসে নাই, আয়মান সাদিক দিয়ে সার্চও করে নাই, আয়মান সাদিকের কোনো কন্টেন্ট দিয়েও সার্চ করে নাই। ওর অ্যালগোরিদম ওকে কন্টেন্টটা পুশ করছে, ও দেখছে, দেখে কিন্তু চলে গেছে। আর ভাস্ট মেজরিটি আমি দেখলাম যে সেভসের নাম্বার অনেক বেশি, 24,000 25,000। মানে অনেকের ভালো লাগছে, ও সেভ করছে, বাট ও কিন্তু কমেন্ট করে। আমি যখন ইউটিউবে যাই, লেটস আই ওয়ান্ট টু ওয়াচ ইউর কন্টেন্ট, আই সার্চ খালিদ ফারহান, I want to see a 24-minute video. I commit to it. I click on it. So এই কমিটমেন্টের কিন্তু অনেক ভ্যালু আছে। সো ওইটা আমার মনে হয় লয়্যালটি তৈরি করে, সাবস্ক্রাইবার বাড়ে। সো এটা একটা ইজিয়ার মেট্রিক হলো সাবস্ক্রাইবার বাড়ে। তুমি দেখবে রিলসে আমি দেখছি যে 8 মিলিয়ন 9 মিলিয়ন যদি আমার ফেসবুক বা ইউটিউবে একটা ভিডিও হইতো, আমার সাবস্ক্রাইবার লাইক বাড়তো। বাট শর্ট ফর্ম কন্টেন্টে এই মিলিয়ন্স ভিউজের কারণে কিন্তু আবার ফলোয়ার্স বাড়ে না। এগেন লয়্যালটিতে ট্রান্সফর্মড হয় না। আরেকটা যে জিনিসটা হয় না সেটা হলো কনভার্সন। সিমিলার, যেহেতু ফলোয়ার্সে কনভার্টেড হয় না, তার মানে তোমার প্রোডাক্টেও কনভার্টেড হয় না। এটা আমি দেখছি ফেসবুকের কন্টেন্ট যেটা লেটসে 400K ভিউজ ছিল, ওইটা থেকে যতটুকু কনভার্জন হয়েছে, ইভেন পেইড কনভার্জন না, ফ্রি কনভার্জন, আমি বলছিলাম যে আমাদের ফ্রি গ্রুপে জয়েন করো, ওইটার থেকে শর্ট ফর্ম কন্টেন্টের ভিউয়ার কাউন্ট 10x বেশি হওয়া সত্ত্বেও অনেক কম। সো এইটা একটা, হ্যাঁ অনেক ডেটা দিলাম জাস্ট টু মেক সেন্স অফ ইট। তাহলে আমি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হই এবং আমি যদি আমি কন্টেন্ট বানানো শুরু করতে চাই, লং ফর্মে আমার অডিয়েন্সের লয়্যালটি বাড়বে, লং ফর্মের মানুষকে আমি ইভেনচুয়ালি কিছুতে কনভার্ট করতে চাইলে করতে পারবো, কিন্তু লং ফর্ম মানুষকে আমার দেখানো কঠিন, খুবই কঠিন, শর্ট ফর্ম ডুইং নিউ। ওকে, শর্ট ফর্ম আমি ইজিলি দেখাইতে পারতেছি, স্টিল ডিফিকাল্ট বাট ওয়ে মানে আমি যদি কম্পেয়ার করি, আই হ্যাভ মাচ হায়ার চান্সেস। এক্স্যাক্টলি, অ্যান্ড লং ফর্ম বানানো অনেক কঠিন কম্পেয়ার টু শর্টস। কিন্তু শর্টস দেখে রিল দেখে কেউ কনভার্ট হচ্ছে না, বাট শর্টেরও হিট হইতে গেলে ইউ হ্যাভ টু ক্র্যাক দ্য ফর্মুলা অফ ফার্স্ট 3 সেকেন্ডস। ওকে, তাহলে আমি কোনটা বানাবো? আমি যদি একদম নতুন কেউ হয়, আমি তাহলে এগেন আমি যদি টিচার পিওভি থেকে বলি, আমার মনে হচ্ছে এটা একটা নিউ গায়, ওকে আমার কন্টেন্ট বানানো শিখাইতে হবে। লং ফর্ম কন্টেন্ট বানানো শেখানোর থেকে আমি শর্ট ফর্ম কন্টেন্টের হুক বানানো শেখানোটা ইটস ইজিয়ার। সো আই উড সাজেস্ট হিম অর হার টু স্টার্ট অফ উইথ শর্ট ফর্ম কন্টেন্ট। ইনিশিয়াল ডোপামিন রাশটা ওকে দিতে হবে একবার, লেটস সে 10K ভিউজ ফার্স্ট, ওই ডোপামিন রাশটা ওর দেওয়া লাগবে। শর্ট ফর্ম কন্টেন্টে আমার মনে হয় দেওয়া পসিবল, রাইট? তারপরে আমি ওকে লং ফর্ম কন্টেন্টে নিয়ে যাবো, বিকজ লং ফর্ম কন্টেন্ট যে মানে যে প্রসেস, ওই প্রসেসে ও ডোপামিন রাশ না পায় চলে যাবে। ফেয়ার। তুমি আমাকে 4 বছর আগে বলছিলা যে আই হ্যাভ দিস প্ল্যান, 10 মিনিট স্কুল হবে আলাদা, আয়মান সাদিক হবে আলাদা, 10 মিনিট স্কুলের কোনো কথা আয়মান সাদিকের পেজে বলা হবে না, আয়মান সাদিকের কোনো কথা 10 মিনিট স্কুলের পেজে বলা হবে না, আমি পুরোপুরি আলাদা করে ফেলতেছি। তারপর ইউ হ্যাড আ মনোলগ। এখন আমরা দেখি যে তুমি 10 মিনিট স্কুলের প্রমোশন চলতেছে আয়মান সাদিকের। না, আয়মান সাদিকের তো হয় না, 10ms আমি মাঝে মধ্যে অ্যাপিয়ার করি। হ্যাঁ, সো তোমার ধরো আইল গিভ অ্যান এক্সাম্পল, ইউ হ্যাভ তোমার কতগুলো অনেক সুন্দর সুন্দর রিল দেখছি আমি রিসেন্টলি, যে
ইউ হ্যাভ ইউর টিম মিরপুরের অফিসের সামনে, অ্যান্ড দেন তুমি আসছো একটা ফুটবলে লাথি দিছো, অ্যান্ড দেন 2025 কিছু একটা এরকম আসছে। সো ইউর অ্যান অ্যাক্টিভ পার্ট অফ মার্কেটিং, তাই না? স্যার প্ল্যান কেন চেঞ্জ হইলো? না, প্ল্যান চেঞ্জ হয় নাই, প্ল্যান এখনও সেম আছে। ফর এক্সাম্পল, আমি টেনএমএসের কন্টেন্টে অ্যাপিয়ার করি, বাট আমার কোনো কন্টেন্টে টেনএমএস অ্যাপিয়ার করে না। সো আমার যে কন্টেন্টগুলো আছে আমার পেজে, ইটস লাইক মাই অডিয়েন্স, আমার ইয়েতে কাজ করি, যে কথাগুলো আছে ওই কথাগুলোই বলি। টেনএমএসের কিছু কিছু জায়গায় আমি এখনও অ্যাপিয়ার করি। সো নট অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার, বাট অ্যাজ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার অফ দ্য অর্গানাইজেশন। সো অত বেশি যে তা না। যেমন তুমি যে ভিডিওটা দেখছো, ওই ভিডিওটার এগেন ওই ইনিশিয়াল হুক অ্যান্ড মিউজিকের কারণে একটু ভাইরাল হয়েছে, 7-8 মিলিয়ন ভিউজ পাইছে, ওইটার কারণে চোখে পড়ছে। বাট ওটা আগে পিছিয়ে কিন্তু আবার আমি নাই। সো ইট ওয়াজ লাইক অল টিচার্স উই লঞ্চিং এ নিউ প্রোডাক্ট। প্রতি বছর যখন শুরু হয় অনলাইন ব্যাচ, সো অনলাইন ব্যাচের লঞ্চিং। সো আমাদের টিচারদেরকে নিয়ে কথাবার্তা বলছি যে এটা করতে হবে, এটা করতে হবে। লেটস ডু আর রিল, আমার এখন মজা লাগছে, ফুটবল করা যায়, সো লেটস ডু ইট। সো এগেন এটা সামহাও ভাইরাল হয়ে গেছে। যেটা বললাম, শর্ট ফর্ম কন্টেন্ট তো কোনো ঠিক ঠিকানা নাই, সো ওই কারণে দেখা গেছে। বাট এর বিয়ন্ডে কিন্তু নাই। আই এম নট টেকিং ক্লাসেস অর এনিথিং। যেমন অফলাইনেও আই এম দ্য গাই হুজ ক্রিয়েটিং দ্য এক্সপিরিয়েন্স, যে ব্যাক এন্ডের জিনিসটা কেমন হবে, স্টুডেন্ট ক্লাসরুম, এটা ক্লাসরুম। আমি কিন্তু অফলাইনে একটা ক্লাসও নিই নাই, কোনো প্রমোশনও আমি নাই, ইভেন পেজে আমার চেহারাও দেখবা না। সো ফুল ভার্টিক্যাল, উইচ ইজ গ্রোয়িং দ্য ফাস্টেস্ট ইন টেনএমএস। নেক্সট ইয়ারে প্রবাবলি আমাদের মোস্ট প্রফিটেবল ফর শিওর, বাট সব রেভিনিউ ওয়াইজও বিগেস্ট হওয়ার একটা বড় চান্স আমরা দেখতেছি। মানে একটা হেড টু হেড চলে আসছে। সো ওটা আমার কোনো চেহারাই নেই। আমি যখন বসুন্ধরা সিটির সামনে দিয়ে এই স্টুডিওতে আসতেছিলাম গতকালকে বা আজকে, আমি দেখছি যে 10টা পিলার, 10টা পিলারে মুনজারিনের 10টা ছবি, এবং লেখা যে ইংলিশের কোনো একটা সিটিয়ে দেওয়া। একটা বিলবোর্ড বা একটা এরকম পোস্টার টানা লাগানো কিরকম হেল্প করে বলে মনে হয়? ভেরি ডিফিকাল্ট টু কোয়ান্টিফাই, বাট আমরা এটারও তো একটা মেকানিজম বের করার চেষ্টা করছি। আমার টিম, আমার গুগলে একটাই আছে যেখানে তুমি গুগলের ম্যাপের উপর মার্কার টার্কার সব ইয়ে করতে হবে। গুগল মাই ম্যাপস কখন ইউজ করছো? আচ্ছা, ইটস ভেরি ইন্টারেস্টিং। আমি জানতাম না, আমি ওদের দিয়েছি, আই ওয়াজ ভেরি এক্সাইটেড। সো আমরা যেটা করি, উই মেজার আ ফিউ ডেটা, তাহলে আমি বুঝে যেতে পারবো কীভাবে হয়। সো ডেটা হলো আমাদের ফ্রি ক্লাস রেজিস্ট্রেশন যতজন করে তার মধ্যে সবাই কিন্তু আসে না, কিছু মানুষ আসে। সো রেজিস্ট্রেশন টু অ্যাডমিশন, অ্যাটেন্ডেন্সে একটা কনভার্সন রেট আছে। আবার যতজন অ্যাটেন্ড করছে সবাই কিন্তু অ্যাডমিশন নেয় না। সো অ্যাটেন্ডেন্স টু অ্যাডমিশনে একটা কনভার্সন রেট আছে। এইখানে আমরা একটা জিনিস দেখছি, যতজন মানুষ রেজিস্ট্রেশন করে আসে ওইটার একটা ডিরেক্ট কোরিলেশন আছে ওয়াকিনসের। ওয়াকিনস মানে যে এমনিতেই ঢুকে গেছে, বুঝতে পারছো? সো আমরা দেখলাম, আমরা যদি কোনো মার্কেটিং কিছু না করি, যতজন রেজিস্ট্রেশন করে তার 50% মানুষ আমরা পরের দিন ওয়াকিনও পাই, বিকজ এ ওরে বলে, ওরে বলে, ওরে বলে। অ্যান্ড নাম্বারটা এখন যত ব্রাঞ্চ বাড়তেছে আমরা দেখছি সেমই থাকে, 40 থেকে 50, 40 থেকে 50, 40 থেকে 50। সো রেজিস্ট্রেশন করা মানে একজন মানুষকে যদি ব্রাঞ্চে আনতে পারো, প্রতি 2জন মানুষকে আনতে পারলেও 2জন মানুষ আরও একজনকে ব্রাঞ্চে আনে। সে ক্যালকুলেশন ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমরা দেখছি যে এই জিনিসটা একটা সার্টেন টাইম পরে স্টেবল হয়ে যায়। বা তুমি যখন কোনো এক্সটার্নাল ইয়েটিয়ে লাগাও তখন এই পার্সেন্টেজটা 60% হয়, উইচ মিনস 40 থেকে 50% ওই রেজিস্ট্রেশনে মানুষ আসতেছে, ওই 10% ডেল্টাটা যেটা আসতেছে ওটা হলো আশেপাশের ওই জায়গা থেকে। সো এক্স্যাক্ট অ্যাকুরেট না, বাট আমরা এইটা ফিগার আউট করতে পারছি। সো ইটস আ 10 to 15% ডেল্টা দ্যাট উই ক্যান গেট ডিপেন্ডিং অন দ্য ভলিউম, যে তুমি কয়টা রোডে করছো, কোন ভলিউম, প্রতি পোলে লাগাইছো নাকি একটা পোল অল্টারনেট করে লাগাইছো, এক সাইডে লাগাইছো না 2 সাইডে লাগাইছো। সো ওটার অনেক নুয়ান্সেস আছে, বাট 10 to 15% ডেল্টা আমরা ম্যাথমেটিক্যালি ফিগার আউট করতে পারছি। নাইস। তোমার কি মনে হয় এরকম কখনো হওয়া সম্ভব যে এই এডুকেশনাল কন্টেন্ট, ইনফোটেইনমেন্ট বা জেনারেল এন্টারটেইনমেন্ট উইথ আ ডোজ অফ এডুকেশন, এই টাইপ কন্টেন্ট এর পুরা মার্কেটটাই আসলে যদি তুমি প্রতিদিন ভিডিও আপলোড করতে তাহলে দখল করে ফেলা যায়? না, আমার মনে হয় না। ইটস ভেরি ডিফিকাল্ট। প্রতিদিন ভিডিও আপলোড করো না। বাংলাদেশের কথা বলছো? আই থিঙ্ক বাংলাদেশের মার্কেট হ্যাজ গন পাস দ্যাট লেভেল। 17-18 পর্যন্ত আই থিঙ্ক ইট ওয়াজ পসিবল, বিকজ মার্কেটে ওরকম কেউ ছিল না। সো তুমি যা, সেটাই মার্কেট। বাট এখন যদি তুমি প্রতিদিন একটা করে ভিডিও দাও, দ্য মার্কেট ইজ ওয়ে বিগার দ্যান দ্যাট। প্রতিদিন বাংলাদেশে আই বিলিভ শখানেকের বেশি এডুকেশন কন্টেন্ট তৈরি হয়, তার মধ্যে অ্যাটলিস্ট 10টা কন্টেন্ট তো মোটামুটি লেভেলের নোন ক্রিয়েটার থেকে আসে। সো না, এখন পসিবল না। এখন অনেক 3-4 বছর আগেও আমি এত কম্পিটিশন দেখতাম না টেনএমএসের। এখন আমি অলমোস্ট অলওয়েজ প্রত্যেক মাসেই দেখি নতুন একটা অমুক কোচিং, তমুক কোচিং, এবং
এমন না যে মানে কেউ চিনে না এরকম না, অনেক মানুষ চিনে এবং অনেক সাবস্ক্রাইবার প্রবাবলি আছে বাইরে থেকে দেখে মনে হয়, এবং ফ্যান ফলোয়ার্স আছে, সবাই ভালো, ক্লাবস আছে, সো এই ক্লাব 10ms হেটার, ওই ক্লাব আবার তোমার কেউ আছে 10ms লাভার বাট 10ms এর ইন্ডিভিজুয়াল টিচার হেটার, আবার ধরো টিচার লাভার আছে, 10ms হেটারও আছে, সো অনেক ক্যাম্প আছে। কম্পিটিশন বাড়ার কারণে ইন্ডাস্ট্রি কি এত বড় হয়েছে যে কারণে আসলে লাভ হয়েছে? না, আই উডন্ট সে সো। স্কিল ডেভেলপমেন্ট মার্কেটের কম্পিটিশন, এই মার্কেটে আমি বলবো যে প্রচুর, সব থেকে বেশি স্টার্ট আপ আসছিল কোভিডের পরে, বাট মেজরিটি ইজ নট দেয়ার। আই থিঙ্ক ইউ অলসো নো দ্যাট। খুব গুটি কয়েকই টিকছে। অ্যাকাডেমিক্সের ক্ষেত্রেও সত্য। এর একটা বড় রিজন হইল 20-21 টাইমটাতে এগেন একটা এডটেককে শুরু করে একটা পর্যায়ে নিয়ে যাওয়াটা যতটুকু সহজ ছিল, এখন অনেক ডিফিকাল্ট হয়ে গেছে। তো এখন আমি বলবো এখন অনেকগুলো আসতেছে, বাট দে আর নট, ওই থাকে না, নয়েজ ব্যারিয়ার ক্রস করতে পারতেছে না। যারা আছে তারা ওই আগেকার ওই আগেকার কোচ এডটেকগুলোর যারা টিচার ছিল, পপুলার হয়েছে, নিজেরা আবার বের হয়ে করছে, দিজ আর দ্য পিপল। কত রেভিনিউ নাম্বার ক্রস করাকে তুমি নয়েজ ব্যারিয়ার ক্রস করা মানে কি? নয়েজ ব্যারিয়ার ক্রস করা মানে মাসে অ্যাটলিস্ট 5 লাখ টাকা। ওকে, সো তোমার ধারণা বেশিরভাগ মাসে 5 লাখ জেনারেট করতে পারতেছে না মনে হয়? মেজরিটি না, হ্যাঁ মেজরিটি পারতেছে না, অন অ্যান অ্যাভারেজ। সো তুমি যে অ্যাভারেজ আউট করো, সো অফকোর্স দের উইল বি টাইম যেখানে যেসব মাসে লাইক জানুয়ারিতে অনেক টাকা কামাইলো, বাট পুরো মাসে না। আবার দেয়ার আর সার্টেন টিচার্স হু আর প্রবলি আর্নিং 50 lakhs। সো এই টিচার কিন্তু আছে লাইক টিয়ার এ একদম। সো টিয়ার এর সংখ্যা কম, এবং মোস্ট অফ দ্য টিয়ার এ টিচার্স আর 20-21 টাইমেও তারা স্টার্ট করছে অথবা তারা ছিল। 23-24 যারা আসছে এরকম টিচারের সংখ্যা কম, নাই যে তা না, আছে বাট কম। বিকজ 23-24 এসে ওই মার্কেটে ঢুকে 5 লাখ পার মান্থের ব্যারিয়ারটা ক্রস করা অনেক কঠিন হয়ে গেছে, অনেক কঠিন হয়ে গেছে। ফার্স্ট কোয়েশ্চেন, তোমাকে মানুষজন জ্বালাচ্ছে, আমাকে বলো যে প্যাসিভ জার্নাল বড় করার জন্য, সো আমি তোমাকে কারেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি বলি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। কারেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি হইল যে দেয়ার ইজ নো মার্কেটিং স্ট্র্যাটেজি, দ্যাটস দ্য স্ট্র্যাটেজি। আই আপলোড ভিডিওস র্যান্ডমলি অন মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক। কখনোই কোথাও প্যাসিভ জার্নালের কথা বলা হয় না 11 মাস বছরের, এবং অ্যারাউন্ড নভেম্বর এবং কখনো কখনো বছরের অন্য কোনো সময় যদি আমরা কোনো বড় সড়ো ক্যাম্পেইন করতে চাই, উই গো অল ইন, উই ট্রাই টু হায়ার এভরিওয়ান, যে রাজি, সবাইকে এ লিস্ট বি লিস্ট, আমরা নায়ক নায়িকা হায়ার করতে চাইছি, ইনফ্লুয়েন্সার তো আসেই, এবং সবাইকে আমরা হায়ার করতে চাইছি, এবং আমরা চেষ্টা করি সবাইকে বলতে যে এই হলো প্যাসিভ জার্নাল, এই হলো প্যাসিভ জার্নালের ভিতরে আছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। তারপর 11 মাস কোনো কিছু হয় না। 11 মাস কিন্তু আমি কন্টেন্ট আপলোড করি, বাট লাইক আ ভিডিও অ্যাবাউট World War I, সো দূর দিয়ে কোনো রিলেশন নাই প্যাসিভ জার্নালের সাথে। সেম অডিয়েন্স প্রবাবলি দেখেও না, এবং অনেক মানুষ আছে যারা আমার ইউটিউব সাবস্ক্রাইবার জানেও না প্যাসিভ জার্নাল কি জিনিস। উই স্পেন্ড প্রবাবলি $30,000-40,000 a month on ads. $30,000-40,000 হবে অ্যাডে, এবং আমাদের কনভার্সন কস্ট $40-50 মতো, $60 মতো। বেশিরভাগ সময় আমাদের কোর্সের প্যাসিভ জার্নাল অ্যাক্সেসের প্রাইস থাকে $125 আশপাশে। গুড বিজনেস, স্যাড না, একদমই খুব ভালো চলতেছে সব। বড় করার সবচেয়ে সহজ উপায় কি, যেখানে আমার ইনপুট বাড়বে না এবং ডেফিনেটলি কোনো টিম বাড়বে না এবং মিটিং বাড়বে না? আই থিঙ্ক ইটস ভেরি ডিফিকাল্ট। দ্য ওয়ে আই সি ইট কারেন্টলি, তোমার যে নাম্বারটা আছে, ইফ ইটস 40-60 CAC ভার্সেস 125 LTV, কনসিডারিং একটা কোর্সই ফুল অ্যাক্সেস পাচ্ছে, সো দ্য LTV to CAC ratio is higher than 3, which means startup ওয়ার্ল্ডের জন্য ইটস আ ভেরি গুড বিজনেস। Anywhere, this is like a magic threshold বলে, like LTV to CAC more than 3 যদি করতে পারো, that's like great. সো এটা গ্রেট বলে, তার একটাই হলো যে ওটার যদি গ্রোথ রেট থাকে তাহলে টু জোস। সো আই থিঙ্ক অ্যাজ আ বিজনেস ইটস ফ্যান্টাস্টিক। গ্রোথ করতে পারলে তো অ্যামেজিং হইতো। কারেন্ট মার্কেটে আই থিঙ্ক ইটস ভেরি ডিফিকাল্ট। তুমি যদি বলো যে ক্যাকটাকে সেম, ক্যাক বারবার বলছে কাস্টমার অ্যাকুইজিশন কস্ট লেটস সে $60, ওইটাকে সেম রেখে স্কেল করবা, আমার মনে হয় ইটস ভেরি ডিফিকাল্ট। বিং ইন দ্য মার্কেট ফর দ্য লাস্ট আ লট অফ ইয়ার্স, এটা ডিফিকাল্ট। ওইটা নাম্বার বাড়াতে গেলে কাস্টমার অ্যাকুইজিশন কস্ট বাড়বেই। সো আমরা কয়েকটা জিনিস করার চেষ্টা করছি, যেমন আমরা এই বছরের এই বছরের শুরুর দিকে আমরা ফ্রাইডে নামে একটা নিউজ লেটার লঞ্চ করেছি, যেটা মানুষ একবার কিনলে আমরা লাইফ টাইম তাদের প্রত্যেক শুক্রবার নিউজ লেটার পাঠাই, অ্যান্ড আ ফিউ আদার পার্কস, বাট মেইনলি নিউজ লেটার। আমরা রিসেন্টলি স্টাডি অ্যাব্রড লঞ্চ করছি, স্টাডি অ্যাব্রড কনসালটেন্সি, গুড ট্র্যাকশন এবং হোপফুলি গুড
একটা মানিয়ে আসবে। আমরা কিছু চ্যালেঞ্জেস লঞ্চ করার চেষ্টা করছি, যেমন নাফিস দেখলাম সেলিমকে সিক্স প্যাক বানানোর six pack। নাফিস সেলিম না, তোমারও ছিল। আমারও আছে। নাফিস আমি সেলিম নিজেরটা এবং বাদ দিচ্ছিস কেন? যদি না হয় চ্যালেঞ্জটা হইলো যে উইথ দ্য হেল্প অফ আ নিউট্রিশনিস্ট হ্যাঁ, আমি তাজ এবং ভাই নাফিস, দেখলাম। হ্যাঁ আমাকে অ্যাড করলে পারতাম, আমার 6 প্যাক করবা? হয়ে যাবে প্রবাবলি। নাইস। তাহলে এর বলা উচিত ছিল না, নাহলে আমি দেখাতাম খারাপ অবস্থা। সো চ্যালেঞ্জেস টাইপ জিনিসপত্র লঞ্চ করার চেষ্টা করতেছি, যেগুলো কোর্স না, আলাদা, এবং হোপফুলি এলটিভি বাড়বে Yeah. বা নতুন মানুষ আসবে। Yeah. এছাড়া তুমি যেটা বললে এক্স্যাক্টলি ওই প্রবলেমটা আমি ফেস করতেছি। আমি এছাড়া আমার ইনভলভমেন্ট না বাড়ায় আমি স্কেল করার কোনো উপায় দেখছি না। ওটাই, ইনভলভমেন্ট বাড়াইতে হবে এর পরের লেভেলে যেতে হলে। ফর এক্সাম্পল, অন ইজি ওয়ে রাউট ইজ অফলাইনে যাওয়া, বাট not possible. হ্যাঁ, বাট রিকোয়ার্স ইউ হ্যাভ ক্রিয়েটেড দিস, কি পরিমাণ আমি আজকে জানলাম 35 লাখ টাকা লাগছে। সো এটা একটা ঝামেলা, আর ইনভলভমেন্ট অনেক বাড়ে। হ্যাঁ, সার্ভিস বিজনেস কিন্তু খুবই কঠিন অফলাইনে। ইউ হ্যাভ টু, পান থেকে চুন খসলে কাস্টমার হয়ে যায়। যেমন অনলাইনে আমাদের কিন্তু অনলাইনে কলে বলতো যে এই ঝামেলা ওই ঝামেলা আপনাকে ফিক্স করে না, ঠিক আছে। সামনাসামনি যখন বলে, ও ম্যান আই হ্যাভ সিন, একেবারে যাই গেছে এই কেন পরে আমি আমার ফ্রন্ট ডেস্ক অফিসারকে বলছি কী হয়েছে, বলছে ওনার মেয়ে লেকচার শিট পায় নাই। তা আমি বলছি দিচ্ছ না কেন তোমরা? বলছে ভাইয়া ধরুন তো পেয়ে যাওয়ার কথা আজকে, তো বলছে যে পাইছে, বলছে না ওনার মেয়ে তো ভিতরে, তো ওর মেয়ে বাইর হয় না, বাট বাবা চেতে আসে যে আমাকে দিচ্ছে না কেন এটা। বাট অফলাইনে বলছে দেখতে ভয় লাগে যে একজন চেতে গেছে। সো ইটস ভেরি ডিফিকাল্ট, সার্ভিস ইন্ডাস্ট্রি ইজ ভেরি ডিফিকাল্ট। অ্যান্ড আই থিঙ্ক ইউ সিন, মানে রেস্টুরেন্টে যা দেখছো না যে একটু খাবার ঠান্ডা অ্যান্ড ওয়েটারকে এসে দুমদাম, আমি বলে ভাই মাফ করে দেন, কঠিন আছে অফলাইনে ব্যবসাটা। সার্ভিস লাইনে স্পেসিফিক্যালি ইটস ভেরি ডিফিকাল্ট। হাউ লং ডু ইউ থিঙ্ক ইউ উইল ডু দিস? আর কতদিন? আমার বুঝছো ইন্ডাস্ট্রিতে অনেক মজা লাগে, এটা একটা জিনিস। দ্বিতীয় পার্ট হলো আমি অনেস্টলি সবাইকে বলি যে লুক, আমি আসলে পাস করার আগের থেকে তো পড়াই, তারপরেও পড়াই। সো আমি না আসলে অন্য অনেক কিছু যে শিখছি তা না, এভরিথিং ইজ অ্যারাউন্ড 10 মিনিট স্কুল। সে বিয়ন্ডেও আসলে আমি সত্যি কথা চিন্তাই করি নাই। আমার টিমের মানুষ যেছে ভাই, সো হোয়াটস ইউর এক্সিট প্ল্যান? আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিট প্ল্যান। সত্যি কথা একেবারে আমার পড়াইতে ভালো লাগে। সো ইয়া, অ্যাটলিস্ট নেক্সট 3 ইয়ার্স ফর শিওর। আগে হলে বলতাম যে 10 বছর, বা এতজন বুড়া হয়েছি, বিয়ে হয়েছে। সো আই থিঙ্ক এখন আমি 10 বছরের গ্যারান্টি দিই না, বাট 3 বছর ফর শিওর আসি, আরো ফর শিওর। ওকে, অনেক আলাদা। নেক্সট 3 বছর আবার যখন পডকাস্ট হবে তখন ঠিক আছে, আমরা 3 বছর পর আবার রিনিউ করি। সো নেক্সট 3 বছর পরে আমরা আবার আপডেট জানবো। থ্যাংক ইউ সো মাচ। তুমি কি শেষ কিছু বলতে চাও? না হলে নাথিং, অসম, থ্যাংক ইউ সো মাচ। লাভ দ্য প্লেস, লাভ দ্য হট চকলেট, এন্ড তৌফিকের জীবনে কি হবে আমরা এটা জানাবো। তৌফিক আমরা অনেক পডকাস্টের রেফারেন্স হিসেবে ইউজ করছি। ওকে, ভালো থাকেন সবাই, বাই।